আজকে আমরা সাইলেন্ট হও আজকে আমরা স্টার্ট করব হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। তো বলতে পারো হচ্ছে আমাদের গতিবিদ্যা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট বা ইম্পর্টেন্ট যে তোমার টপিক সেটা হচ্ছে আমার প্রজেক্টাইল মোশন বা হচ্ছে প্রাস। আর এখান থেকে হচ্ছে সৃজনশীল যদি আমি বলি সিকিউ প্রচুর পরিমাণ আসে এবং মানে বলা যায় যে প্রায় 80 থেকে 90% সিকিউ মেইনলি আসলে এই প্রজেক্টাইল মোশন বা প্রাস টপিক থেকে আসে। ঠিক আছে, আচ্ছা তো চলো এটা আমরা শুরু করব। এটা আমরা অনেক ডিটেলসে পড়বো। তো আজকে আমরা মেইনলি বেসিক নিয়ে আলোচনা করবো এবং কিছু বেসিক ম্যাথ প্রবলেম সলভ করব। তো দেন এইটার উপর আমাদের হয়তো আর তিনটা ক্লাস লাগবে। আর তিনটা ক্লাস আমাদের হচ্ছে এই প্রজেক্টাইল মোশন বা প্রাস এই চ্যাপ্টারটা আমরা মানে টপিকটা কভার করে ফেলবো। আর এরপরে দেখবা যে চ্যাপ্টার লাস্টে বৃত্তীয় গতি নামে একটা অংশ আছে। মজার বিষয় হচ্ছে এই গতিবিদ্যা অধ্যায়েও বৃত্তীয় গতিও আছে, আবার পরের যে চ্যাপ্টারটা নিউটন বলবিদ্যা সেখানেও বৃত্তীয় গতির অংশ আছে। সো এইটা আমরা চ্যাপ্টার 3-তে না পড়ে চ্যাপ্টার 4 যখন পড়বো তখন আমরা বৃত্তীয় গতি পার্টটা ওইখানে পড়ে ফেলবো, বুঝতে পারছো? আমাদের হচ্ছে গতিবিদ্যায় আমরা প্রাসটা পড়ার পরই হচ্ছে লাস্টে আমরা হয়তো কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো, উলম্ব তলে বস্তুর গতির কিছু অ্যাডমিশন টাইপের ম্যাথ সলভ করে দেন আমরা চ্যাপ্টার ক্লোজ করবো। নাও শুরু করি। সো প্রজেক্টাইল মোশন বা হচ্ছে প্রাস। আচ্ছা তো চলো স্টার্ট করি আমরা। সো প্রজেক্টাইল মোশন বা প্রাস ব্যাপারটা কি দেখাচ্ছি। তো ধরো আমাদের এই হচ্ছে একটা ভূমি, এটা সাইলেন্ট হতে হবে। আচ্ছা সো মনে করো হচ্ছে এইটা একটা ভূমি, তো তা কি ভূমি, ওকে। সো ভূমির উপরে এখানে একটা বস্তু আছে, ধরো একটা বস্তু। এই বস্তুকে তুমি হচ্ছে তির্যকভাবে সূক্ষ্ম কোণে, ইম্পর্টেন্ট কথা, তির্যকভাবে সূক্ষ্ম কোণে তুমি নিক্ষেপ করবা। ধরো একটা আদিবেগ নিয়ে তুমি নিক্ষেপ করলা। সো ধরলাম তুমি হচ্ছে ইউ আদিবেগ নিয়ে তুমি নিক্ষেপ করছো, ইউ আদিবেগ নিয়ে। তারপর তুমি দেখবা এই বস্তুর গতিপথটা কেমন হবে। তুমি দেখবা এই বস্তু এরকম একটা গতিপথ রচনা করে দেন হচ্ছে ভূমিতে আঘাত করছে। তুমি দেখবা এরকম একটা গতিপথ রচনা করে এই বস্তু হচ্ছে ভূমিতে হিট করছে, ভূমিতে আঘাত করছে, ওকে। সো তখন আমরা এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমরা বলি হচ্ছে প্রাস। এই যে বস্তুটা যেটা যেটা আমি মানে এই বস্তুটা যেটা, এই বস্তুটাকে তখন তুমি বলবো হচ্ছে প্রাস। আমি আবারও বলছি, খেয়াল করো, ভূমির সাথে তির্যকভাবে তুমি একটা সূক্ষ্মকোণে, অবশ্যই সূক্ষ্মকোণে ইউ আদিবেগে তুমি নিক্ষেপ করছো। নিক্ষেপ করার পর এইরকম একটা গতিপথ সে রচনা করে সে ভূমিতে আঘাত করছে। এই যে গতিপথটা, এই যে তোমার বাদামি কালারের যে গতিপথটা, এই গতিপথটার নাম হচ্ছে প্রাসের গতিপথ। এই যে গতিপথটা, এই গতিপথের নাম হচ্ছে প্রাসের গতিপথ। সেই গতিপথের নামটা হচ্ছে, খেয়াল করবা, গতিপথের নামটাকে আমরা বলি হচ্ছে প্রাসের গতিপথ, আর ওই বস্তুটাকে আমরা বলি হচ্ছে প্রাস। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যেই বেগে আমরা নিক্ষেপ করলাম, মনে করো আমরা ইউ একটা আদি বেগ দিয়ে নিক্ষেপ করলাম। বইতে এগুলো ভি নট দিয়ে প্রকাশ করা আছে, তো নোটেশনগুলো একটু জটিল, তো আমি সহজে প্রকাশ করার জন্য ইউ দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, সো ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ বেগে। সো ইউটাকে বলা হয় হচ্ছে নিক্ষেপণ বেগ, লিখে নাও। সো ইউটাকে আমরা বলবো হচ্ছে নিক্ষেপণ বেগ, ইউটাকে আমরা বলবো হচ্ছে নিক্ষেপণ বেগ বলবো। তাহলে ভূমি থেকে যেই বেগে নিক্ষেপ করা হয়েছে ওইটাকে আমরা বলবো নিক্ষেপণ বেগ। আর আমি তোমাকে বললাম যে একটা কোণ করে নিক্ষেপ করা হয়েছে ভূমির সাপেক্ষে, একটা সূক্ষ্ম কোণ করে নিক্ষেপ করা হয়েছে। তো ভূমির সাপেক্ষে যতটুকু অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, আমি ধরলাম সেই কোণটা হচ্ছে আলফা, বইতে আছে থিটা নট। তো যাই হোক, তো আলফা কোণে আমি নিক্ষেপ করলাম। সেই আলফা কোণটাকে বলা হয় হচ্ছে নিক্ষেপণ কোণ বলা হয়। আলফাকে বলা হয় হচ্ছে, খেয়াল করবা, আলফাকে বলা হবে হচ্ছে নিক্ষেপণ কোণ। আলফাকে আমরা বললাম হচ্ছে, খেয়াল করো, নিক্ষেপণ কোণ বললাম। আচ্ছা, আর একটা ব্যাপার, আরো কিছু পয়েন্ট আছে। মনে করো হচ্ছে আমি এই বিন্দু থেকে নিক্ষেপ করলাম, যে এ পয়েন্ট, আচ্ছা, এবং বস্তুটা গিয়ে ভূমির বি পয়েন্টে আঘাত করলো, ভূমির বি পয়েন্টে আঘাত করলো। তাহলে দেখো, খেয়াল করে দেখো, ভূমি থেকে নিক্ষেপ করলাম, বস্তুটা কিন্তু ভূমিতে গিয়ে আঘাত করলো, ভূমির এই বি পয়েন্টে গিয়ে আঘাত করলো। ঠিক আছে, সো যদি কখনো এমন দেখো যে যেই তল থেকে নিক্ষেপ করছি বস্তুটা ঘুরে ফিরে যদি আবার ওই একই তলে এসেই পড়ে, তখন আসলে এতটুকু যে দূরত্ব, খেয়াল করে দেখবা, এখান থেকে এইটুকু যে দূরত্ব, এইটুকু দূরত্বকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা। দ্যাট ইজ হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়। সো ক্যাপিটাল আর মানে হচ্ছে আনুভূমিক পাল্লা। সেখানে আমরা খেয়াল করে দেখবা, ক্যাপিটাল আর মানে হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা হওয়ার জন্য হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, তোমার নিক্ষেপ তল এবং পতন তল সেম লেভেল থাকা লাগবে।
আচ্ছা, আমি ধরলাম এ হচ্ছে নিক্ষেপণ বিন্দু আর বি হচ্ছে পতন বিন্দু। আনুভূমিক পাল্লা হওয়ার জন্য হচ্ছে এই যে লেভেল সেম হওয়া লাগবে, বুঝতে পারছো? যেই লেভেল থেকে নিক্ষেপ করছো বস্তু ওই লেভেলে আসতে হবে, ওই লেভেলে। সো তখন যে আনুভূমিক দূরত্বটুকু, এইটুকু দূরত্বকে আমরা বলি ক্যাপিটাল আর, যাকে বলা হয় আনুভূমিক পাল্লা। আচ্ছা, আর একটা ব্যাপার যে বস্তুটা সর্বোচ্চ যতটুকু উপরে উঠছে, এই ভূমির সাপেক্ষে যতটুকু সর্বোচ্চ উপরে উঠছে, এইটাকে আমরা বলি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স। সো এইটুকু দূরত্বকে আমরা বলি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স বলি। ওকে, আর এই বস্তুটা ভূমি থেকে নিক্ষেপ করছে, আবার ভূমিতে এসেই পড়ছে, অর্থাৎ যেই তল থেকে নিক্ষেপ করছে বস্তু সেই তলে এসেই পড়ছে বা সেই লেভেলে এসে পড়ছে। সো এ বিন্দু থেকে এই বস্তুটার বি বিন্দুতে যেতে যতটুকু টাইম লাগে সেই টাইমটাকে আমরা বলি হচ্ছে বিচরণকাল। এ বিন্দু থেকে বস্তুটার বি বিন্দুতে পৌঁছাতে যে পরিমাণ টাইম লাগে তাকে আমরা বলি বিচরণকাল, যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। সো ক্যাপিটাল টি মানে হচ্ছে বিচরণকাল, সেইগুলো একটু মনে রাখবা। ক্যাপিটাল টি মানে হচ্ছে বিচরণকাল। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে যে পরিমাণ টাইম লাগতেছে, একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, সে ওই যে এ থেকে বিতে গিয়ে পৌঁছাতে যে পরিমাণ সময় লাগছে তাকে আমরা বলি বিচরণকাল, দ্যাট ইজ ক্যাপিটাল টি। আচ্ছা, সেগুলো একটু মনে রাখবা। তো ঠিক আছে, তো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, এগুলো একদম বেসিক কথাবার্তা। বলো বলো বলো। হ্যাঁ, সরলরৈখিক হবে। আনুভূমিক দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আর, আমি বলবো এগুলো, শোনো আমি আর কথাবার্তা বলবো। আচ্ছা ওকে, আর হচ্ছে আমার এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার ক্যাপিটাল আর, ঠিক আছে? আচ্ছা ওকে, যাই হোক, সো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, এগুলো নিয়ে আমরা আরও কথাবার্তা বলবো। সো যাই হোক, নেক্সট ইয়েতে যাই। আচ্ছা, সো এবার আমরা প্রাসের ক্ষেত্রে হচ্ছে প্রথমে বেগের বিশ্লেষণ করব। সো এলেনা হচ্ছে যে বেগের বিশ্লেষণ, প্রাসের ক্ষেত্রে বেগের বিশ্লেষণ। সো বেগগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। সো বেগের অ্যানালাইসিস, আচ্ছা প্রাসের ক্ষেত্রে। সো প্রাসের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু বেগের বিশ্লেষণ করার চেষ্টা করব। আচ্ছা, তো চলো দেখি, আমরা একটু খেয়াল করো। সো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের ভূমি। সো ভূমি থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব, দেখো একটু খেয়াল করবা, এই হচ্ছে আমাদের ভূমি। সো এখান থেকেই যে ভূমির এই পয়েন্ট থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব তির্যকভাবে, এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে তির্যকভাবে সূক্ষ্ম কোণে। সো এক্স অক্ষের সাপেক্ষে তির্যকভাবে সূক্ষ্ম কোণে মনে করো ইউ একটা আদিবেগ নিয়ে আমরা নিক্ষেপ করলাম, ইউ আদিবেগ নিয়ে, আর এই কোণটা মনে করো হচ্ছে আলফা। সো এই যে এখানে যে সূক্ষ্ম কোণটা, এই সূক্ষ্ম কোণটাকে ধরলাম, খেয়াল করবো আলফা। তারপর তুমি কি দেখবা, তারপর তুমি দেখবা এই বস্তু হচ্ছে এখান থেকে এরকম একটা গতিপথ রচনা করে দেন সে ভূমিতে আঘাত করছে। এই গতিপথটাকে আমরা বলতেছিলাম হচ্ছে প্রাসের গতিপথ। এই গতিপথ নিয়ে সেই যে ভূমির এই পয়েন্টে মনে করো আঘাত করলো, ঠিক আছে? আচ্ছা ওকে, ভালো কথা। সে এই বিন্দু থেকে যাত্রা করা শুরু করলো, দেন সে এরকম গতিপথ রচনা করে, প্রাসের গতিপথ রচনা করে বি বিন্দুতে গিয়ে ভূমিতে হিট করলো। যাই হোক, এনিওয়ে, সো এখন দেখো আমি ধরে নিলাম যে স্মল টি সময় পর, স্মল টি সময় পর বস্তুটা এ বিন্দু থেকে মনে করো এমন কোনো পয়েন্টে আছে, এমন কোনো পয়েন্ট আছে, খেয়াল করবা, মনে করো আমি ধরলাম এরকম কোনো পয়েন্ট আছে স্মল টি সময় পর, ঠিক আছে? ধরলাম এ থেকে, ধরো একটা বস্তুটা হচ্ছে পি পয়েন্টে বিরাজ করতেছে বা পি পয়েন্টে অবস্থান করছে। সো এ থেকে সে পি পয়েন্টে গেছে কত সময় পর বলো তো? স্মল টি সময় পর। তো ধরলাম এখান এ থেকে পি পর্যন্ত যেতে স্মল টি পরিমাণ টাইম লাগছে। আচ্ছা আমাকে বলো তো, পি বিন্দু থেকে বস্তু আরো কেমন গামী বলো তো? ঊর্ধ্বগামী না? সে তো আরো উপর দিকে উঠবে, তাই না? কমন সেন্স তো। তাহলে পি বিন্দুতে আমি যদি বেগ চিন্তা করি যে পি বিন্দুতে বেগ কোন দিকে কাজ করে, আমরা বলবো হচ্ছে পি বিন্দুতে বেগ হচ্ছে স্পর্শক বরাবর কোন দিকে বলো তো? উপরের দিকে। যেহেতু বস্তু আরো কোন দিকে উঠবে বলো তো? উপরের দিকে উঠবে, তাই না? পি বিন্দু থেকে সে আরো উপরের দিকে উঠবে। সো দেখো আমি ধরলাম পি বিন্দুতে যে তার শেষ বেগ বা তার টি সময় পর পি বিন্দুতে যে বেগটাকে ধরলাম, খেয়াল করবা ভি। অসুবিধা আছে কারো? দেখো তো না, আশা করি এটুকু বুঝতে পারছো। সো এবার আমরা একটু খেয়াল করো, আমরা কি করব, আমরা সবাই জানি একটা ভেক্টরকে দুটো লম্ব উপাংশে ভাঙা যায়। সো দেখো ইউ এ বিন্দুতে আমার বলতো আদিবেগটা, এ বিন্দুতে আদিবেগটা কি বলতো? আদিবেগটা হচ্ছে ইউ। সো আমরা কি করব, এ বিন্দুতে যে আদিবেগটা এটাকে দুটো উপাংশে ভাঙবো। একটা হচ্ছে, খেয়াল করবা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা মনোযোগ দিয়ে শুনবা। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে আদিবেগের, খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সো আমরা খেয়াল করো কি করলাম, আমরা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলাম, ঠিক আছে? আমরা জানি একটা ভেক্টরকে দুটো লম্ব উপাংশে বিভক্ত করা যায়, এটা সবাই জানি। আচ্ছা ওকে, সো দেখো এই হচ্ছে আমার দুটো লম্ব উপাংশ। মনে রাখবা, এটা মনে হয় এটাও জানি আমরা, যে যার সাথে কোণ সেই বরাবর উপাংশের ভ্যালু কি হবে বলতো? কস। তাহলে এই বরাবর উপাংশ কত হবে? ইউ কস হচ্ছে আলফা। তো খেয়াল করবা ইউ কস আলফা, এই বরাবর উপাংশটা হচ্ছে আমাদের, খেয়াল করো, ইউ কস আলফা। এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউএক্স দ্বারা।
ইউএক্স মানে আদিবেগের কোন অক্ষ রূপাংশ বলতো এক্স অক্ষ বরাবর উপাংশ আদিবেগের, ঠিক আছে। আচ্ছা, তো ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে আমার ইউ কজ আলফা, যাকে আমরা কি বলছি বলতো ইউএক্স বলছি। ইউএক্স মানে আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। আর এর লম্ব বরাবর উপাংশটা কি হবে বলতো ইউ সাইন আলফা। সো এর লম্ব বরাবর উপাংশটা হবে, খেয়াল করবা, ইউ সাইন আলফা। এটা হচ্ছে আমার আদিবেগের কোন অক্ষ বরাবর উপাংশ বলতো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। দ্যাট ইজ ওয়াই এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো ইউ ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। কোনো ঝামেলা আছে দেখো তো? না, আশা করি এইটুকু আমরা ভালো করে বুঝছি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা একটা কাজ করতে পারি যে এই ভি যে অর্থাৎ পি বিন্দুতে যে বেগটা ভি, এটাকেও আমরা দুটো উপাংশে ভাঙতে পারি। একটা হচ্ছে, খেয়াল করবা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, দেখো শেষ বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে শেষ বেগের, খেয়াল করবা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো শেষ বেগটাকেও আমরা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করে ফেললাম। সমস্যা আছে দেখো তো? না। আচ্ছা, ধরলাম যে এই কোণটা থিটা, ধরলাম এই কোণটা থিটা, ওকে, আবার এই কোণ থিটা তুমি পরে ধরো পরে। আচ্ছা, সো ধরলাম শেষ বেগের এক্স অক্ষ বরাবর উপাংশকে প্রকাশ করলাম হচ্ছে আমরা ভিএক্স দ্বারা, ওই কোণের থিটা পরে ধরব ভিএক্স। তো দেখো পি বিন্দুতে শেষ বেগের এক্স অক্ষ বরাবর উপাংশকে ধরলাম ভিএক্স, আর এই পি বিন্দুতে শেষ বেগের ওয়াই অক্ষ বরাবর বা লম্ব উপাংশটা হচ্ছে আমার, খেয়াল করবা, লম্ব উপাংশটা হচ্ছে আমাদের পিওয়াই। সো দেখো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। বলো এতটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছি। আরেকটা ব্যাপার মনে রাখবা, আমরা সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে বলতো? সর্বদা নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে মানে কি বলতো? ওয়াই অক্ষ বরাবর না? এটা কোন দিক বলতো? ওয়াই অক্ষ বরাবর। এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে মানে কি? নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। আমি বলি এটা কি বলতো? পজিটিভ ওয়াই অক্ষ। আর এটা কি বলতো? নেগেটিভ ওয়াই অক্ষ। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে বলতো? নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, নিচের দিকে। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমরা সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে। সো খাড়া নিচের দিকে কাজ করা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং খাড়া নিচের দিকটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর নিচের দিক, ঠিক আছে। আচ্ছা, সো এই বরাবর কাজ করা হচ্ছে অভিকর্ষ ত্বরণ কি বলতো? জি। আচ্ছা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। দ্যাট ইজ ওয়াই এই অভিকর্ষ ত্বরণটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ বা এ ওয়াই বলতে পারি। এ মানে ত্বরণ আর ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, সো এ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তো প্রাসের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে আমার স্মল জি, তাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ ত্বরণ। কারণ এটা কি খাড়া নিচের দিকে কাজ করে বা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করে। বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে? আচ্ছা, যাই হোক, সেই হচ্ছে আমাদের ফ্যাক্ট। এবার আমি বলি, আমরা চিন্তা করি যে এখানে কোনো বাতাসের বাধা নাই, বা এমন কোনো কিছু নাই যে মানে মাঝখানে কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, বা এমনও না যে এখানে এয়ার ফ্লো আছে যে বাতাস একে ধাক্কা মারছে, এরকম কোনো কিন্তু সিনারিও এর মধ্যে নাই। আমরা পুরোপুরি বায়ু শূন্য একটা স্থান আমরা চিন্তা করি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাকে বলো তো, এই বস্তুটা যখন শূন্যে ভেসে আছে, মানে শূন্যে ভেসেই তো তারপরে হচ্ছে সে ভূমিতে আঘাত করতেছে প্রাসের গতিপথ রচনা করে, যেহেতু তির্যকভাবে ছুড়ে মারছো, সে এরকম একটা গতিপথ রচনা করে সে হচ্ছে এখানে চলে আসছে। এবার আমাকে বলো, এই বস্তুর গতিপথে আমরা সবাই জানি যে পৃথিবী একে নিচের দিকে এমজি বলে টানে। পৃথিবী একে নিচের দিকে কি বলতো? এমজি বলে টানে। প্রত্যেকটা মুহূর্তে পৃথিবী এই বস্তুকে নিচের দিকে এমজি পরিমাণ বলে টানে। বুঝতে পারছো? এই এমজি পরিমাণ বলের জন্যই বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে এই ত্বরণটা ক্রিয়েট হয়। বুঝতে পারছো? অভিকর্ষ ত্বরণ। দেখো তো এক্স অক্ষ বরাবর কি কোনো ফোর্স আসলে আছে এখানে বলো তো? নাই কিন্তু। এক্স অক্ষ বরাবর দেখো এই বস্তুকে কিন্তু ডানে কেউ ধাক্কা দেয় না। ডানে কেউ ধাক্কা দিচ্ছে দেখো তো? না। আবার এই বস্তুকে এক্স অক্ষ বরাবর বামে কেউ ধাক্কা দিচ্ছে বলো তো? না। তাহলে এখানে কিন্তু আমার এক্স অক্ষ বরাবর কোনো কি নাই? ফোর্স নাই। তো যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, তাই এক্স অক্ষ বরাবর কোনো কি নেই বলো তো? ত্বরণও নাই। তাই খেয়াল করবা, এক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে বলতে পারি হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, বা এ এক্স এর মানটা কত বলো তো? এক্স এর মানটা আমরা 0 হিসেবে কাউন্ট করতে পারি। এক্স অক্ষ বরাবর কোনো বল এখানে নাই। তো মনে রাখবা, এখানে ডান দিকে কেউ একে ধাক্কা মারছে না, বা বাম দিকে কেউ একে ধাক্কা মারছে না। দ্যাট ইজ ওয়াই এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই। আর ফোর্স না থাকলে এক্স অক্ষ বরাবর কোনো কি থাকবে না বলতো? ত্বরণও থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একমাত্র ফোর্স হচ্ছে আমার ওই এমজি অর্থাৎ গ্র্যাভিটি ওকে নিচের দিকে টান মারতেছে। এই এমজি ফোর্সের কারণে যে ত্বরণ, সেটা হচ্ছে আমার কি? জি। এবং এটা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, তাই হচ্ছে আমি জি লিখছি। বলো কোনো ঝামেলা আছে দেখো তো? না। আর গতকালকে তোমাকে আমি পড়েছিলাম, গতকালকে, যে আমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করব, আমরা হচ্ছে উপরের দিককে ধরবো কি বলতো? প্লাস, আর নিচের দিকে ধরবো কি বলতো? মাইনাস ধরবো। তো খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এটা আমার উপরের দিক। তো উপরের দিকটা হচ্ছে আমার, খেয়াল করো, ইউ সাইন আলফার এই সামনে কি দিব বলতো? প্লাস।
তাহলে উপরের দিকে সামনে আমরা প্লাস দিব, তো ইউ সাইন আলফার সামনে প্লাস দিব, তারপর খেয়াল করো ভি ওয়াইটা আমার উপরের দিকে, তো ভি ওয়াই এর সামনেও আমরা প্লাস দিব, কিন্তু জি আমার কোন দিকে বলতো, নিচের দিকে, তো জি এর সামনে আমরা কি দেবো বলতো, মাইনাস দিব, কারণ নিচের দিকে তাই। সো আমরা উপরের দিকে যে ভেক্টরগুলো কাজ করে তার সামনে প্লাস দিই, আর নিচের দিকে যে ভেক্টরগুলো তার সামনে কি দিই বলতো, মাইনাস দিই। আর এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই বলে এক্স অক্ষ বরাবর কোনো কি নাই বলতো, ত্বরণ নাই। এমন যদি হইতো যে বাতাস ওকে ডান দিকে ধাক্কা মারতেছে, বাতাস ডান দিক বরাবর ফোর্স দিচ্ছে, তাহলে ডান দিক বরাবর একটা ত্বরণ থাকতো, এক্স অক্ষ বরাবর ত্বরণ থাকতো, বাট এমন কোনো কিছু নাই, ফোর্স নাই বলে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই এই ক্ষেত্রে। বলো বলো বলো। স্যার এক্স অক্ষ বরাবর ত্বরণ যদি না থাকতো কাজটা তো ওই জায়গাতেই পড়তো, ত্বরণ আছে বলে সামনের দিকে পড়ছে না। ও মানে কেন সামনে দিকে গেছে তাই, এটা তোমার বেগের কারণে গেছে, বলবো 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 বলবো। আচ্ছা ওকে, সেবার দেখো একটা মনোযোগ দাও, সেটা হচ্ছে এটা জানতে পারবে, এখান থেকেই জানতে পারবো। আচ্ছা ওকে, বলো এতটুকু তো বুঝতে পারছো যতটুকু বলছি। আচ্ছা এবার খেয়াল করো, আমরা জানি হচ্ছে নিউটনের ল, দেখো নিউটনের গতির সূত্র আমরা সবাই জানি, ভি ইকুয়াল টু কি বলতো, ইউ প্লাস এটি। আচ্ছা এটা হচ্ছে আমার নিউটনের গতির সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু বেগের অ্যানালাইসিস করতেছে তাই বেগের সূত্রটা ইউজ করছি। হ্যাঁ আমি আবার লিখছি, খেয়াল করো, ভি ইজ ইকুয়াল টু খেয়াল করবা ইউ প্লাস এটি, ঠিক আছে। আচ্ছা ওকে, মনোযোগ দিয়ে শুনবা। আমরা মনে করো যে এই সূত্রটা, হ্যাঁ এইটাকে আমরা এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, পুরা ফর্মুলাটাকে আমরা এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে তোমাকে বলতেছি, ভি এক্স লিখবো অর্থাৎ এক্স অক্ষ বরাবর শেষ বেগ, ইউ এক্স লিখবো অর্থাৎ এক্স অক্ষ বরাবর আদি বেগ, এ এক্স লিখবো অর্থাৎ এক্স অক্ষ বরাবর কি বলতো, ত্বরণ। টি এর নিচে কোনো এক্স লিখবো না, কারণ টি হচ্ছে সময়, সময়ের কোনো সময় হচ্ছে স্কেলার রাশি, এর এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হয় না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তো ভি এর নিচে লিখবো হচ্ছে ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ইউ এর নিচে লিখবো হচ্ছে ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, আর এই নিচে লিখবো ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে না। আচ্ছা ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এবার খেয়াল করবো, মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে যে আমরা এবার ভি এক্সটা একটু বের করার ট্রাই করবো, ভি এক্স মানে এক্স অক্ষ বরাবর তার বেগ, মনোযোগ দিয়ে শুনবা, এক্স অক্ষ বরাবর শেষ বেগ, অর্থাৎ যে পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর শেষ বেগ, খেয়াল করবা। তো ভি এক্স ইজ ইকুয়াল টু খেয়াল করো ইউ এক্স, আচ্ছা একটু বলবা কষ্ট করে, ইউ এক্স এটা কি, ইউ এক্স এর ভ্যালু কত বলতো, ইউ কস আলফা, দেখছো ইউ এক্স এর ভ্যালু হচ্ছে ইউ কস আলফা, তো ইউ এক্স এর ভ্যালু হচ্ছে আমার ইউ কস আলফা। আচ্ছা ইউ কস আলফা আমি লিখে দিচ্ছি, আচ্ছা প্লাস এ এক্স, তোমাকে আমি ফার্স্টেই বলছিলাম যে এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই বলে এক্স অক্ষ বরাবর কোনো কি নাই বলতো, ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর ত্বরণটা কত বলতো, জিরো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এক্স অক্ষ বরাবর ত্বরণটা জিরো হলে এ এক্স এর মানটা জিরো, তো এক্স এর মানটা জিরো, সাথে আমার গুণ কি, গুণ হচ্ছে আমার টি। তাহলে খেয়াল করবা ভি এক্স এর ভ্যালু কত আসলো, ভি এক্স এর ভ্যালু হচ্ছে আমার ইজ ইকুয়াল টু কি, ইউ কস আলফা, ভি এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে ইউ কস আলফা। তো এটা হচ্ছে আমার ভি এক্স বের করার একটা কনসেপ্ট, ঠিক আছে, ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা। ওকে, একটু লক্ষ্য করে দেখো, এই এ বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগের মানটা আর এই পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগের মানটা কি বলতো, সমান সমান আসছে, খেয়াল করছো। আচ্ছা বেগের মানটা কিন্তু সমান সমান আসছে, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের মানটা কিন্তু সমান সমান, মানে এটাকে আমরা কি বলতে পারি জানো, এক্স অক্ষ বরাবর বেগটাকে আমরা সমবেগ বলতে পারি, যেহেতু মানটা কি আসছে বলতো, সমান সমান আসছে। এনিওয়ে এবার দেখো মনোযোগ দাও, এবার আমরা একটু ওয়াই অক্ষ বরাবর অ্যানালিসিস করবো, তো মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে ভি ওয়াই সমান সমান ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। আচ্ছা সো ভি ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, আচ্ছা ইজ ইকুয়াল টু ইউ ওয়াই, মনোযোগ দিয়ে শুনবা, ইউ ওয়াই, তো বলতো ইউ এর ভ্যালু কত বলতো, ইউ সাইন আলফা, ঠিক আছে, ইউ সাইন আলফা, তো ইউ এর জায়গায় লিখবো হচ্ছে আমরা ইউ সাইন আলফা, ভালো কথা, আর এ ওয়াই, এ ওয়াই দেখো এ ওয়াই, তো আমি তোমাকে বলছিলাম প্রাসের ক্ষেত্রে একমাত্র তখন হচ্ছে অভিকর্ষ স্তন, এই ক্ষেত্রে এক সেটা হচ্ছে আমার নিচের দিকে বলে মাইনাস জি, বুঝছো, এই যে এ ওয়াই এর ভ্যালু কিন্তু মাইনাস জি, তো এ ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার খেয়াল করবা মাইনাস জি, তার সাথে আমার গুণ কি, গুণ হচ্ছে আমার টি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা ভি ওয়াইটা বের করতে পারবো, এখান থেকে আমরা হচ্ছে ভি ওয়াইটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা সো এই হচ্ছে আমাদের তোমার বেগের দুইটা এক্সপ্রেশন, ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে নিউটনের এই লটা এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করে হচ্ছে এটা বের করছি, আর নিউটনের গতির এই সূত্রটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করে হচ্ছে নিচের এই লাইনটা আমরা তৈরি করছি, বলে এতটুকু বুঝতে পারছি না ভালো করে। আচ্ছা এবার দেখো একটু মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, ধরলাম এই কোণটাকে ধরলাম, খেয়াল করবা থিটা ধরলাম। আচ্ছা এবার আমরা মনে হয় এটা সবাই জানি, সেটা হচ্ছে যে একটু দেখো এইটুকু সবাই তো বুঝতে পারছো না, আমরা মানে এইটুকু সবাই জানি যে এটা একটা ভেক্টর কিন্তু, বুঝছো, এই দেখো এটা কিন্তু একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। একটা ভেক্টরকে চাইলে এক জায়গা থেকে তুমি একটা ভেক্টরকে চাইলে হচ্ছে এক জায়গা থেকে তুমি সমান্তরালভাবে আরেকটা জায়গায় শিফট করতে পারবা, এটাকে আমরা ভেক্টর সমান্তরাল স্থানান্তর বলি, মনে আছে এটা, হ্যাঁ একটা ভেক্টরকে কিন্তু যে এখানে ছিল ভেক্টরটা
এখানে তুমি সমান্তরালে শিফট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি একটু ফ্রেশ করে রাখি, তাহলে এই যে পাশে একটু ফ্রেশ করে রাখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। সো এই হচ্ছে আমাদের ভি ভেক্টরটা, একটু খেয়াল করে দেখবা, এই হচ্ছে ভি ভেক্টরটা। ওকে, এর ওয়াই অক্ষ রূপাংশ হচ্ছে ভি ওয়াই, আচ্ছা ওকে, আর এক্স অক্ষ রূপাংশ হচ্ছে ভি এক্স। সো এই হচ্ছে আমার ভি এর এক্স অক্ষ বরাবর রূপাংশ ভি এর, সেটা হচ্ছে আমার খেয়াল করবা, সেটা হচ্ছে আমার ভি এক্স, ঠিক আছে? আর এই ভি এর ওয়াই অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে আমার, খেয়াল করো, ওয়াই অক্ষ রূপাংশ হচ্ছে আমার ভি ওয়াই। সেই হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে আমার, খেয়াল করো, ভি ওয়াই, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি করব, এই ভি ওয়াইটাকে তার মান এবং দিক একই রেখে সমান্তরালে শিফট করে এই জায়গায় রাখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, সো দেখো সমান্তরালে শিফট করে একটু আঁকার চেষ্টা করি। আচ্ছা, একটু মন দিয়ে শুনবা, সেটা হচ্ছে আমরা এই ভিটাকে একটু মাঝখানে রেখে, তাহলে লিখতে সুবিধা হবে। আচ্ছা ওকে, সো ভি ওয়াইটা এখানে ছিল, এটাকে আমরা সমান্তরালে শিফট করে এই জায়গায় রাখলাম। এই কাজটা ভেক্টর করা যায় অ্যালাউ করে, এটাকে আমরা বলি ভেক্টর শিফটিং বলি, মনে আছে না? আচ্ছা, সো ভি ওয়াইটাকে আমরা কি করছি, শিফট করে এই জায়গায় রাখছি, সেই হচ্ছে আমাদের, খেয়াল করবা, এই হচ্ছে আমাদের ভি ওয়াই। আচ্ছা, তোমাকে একটু বলছিলাম কিন্তু একটু আগে যে এই কোণটা আমার কি বলতো, থিটা। এই কোণটা হচ্ছে আমার, খেয়াল করবা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, কিন্তু দেখছো এই কোণটা থিটা। সো এই কোণ যদি থিটা হয় তাহলে বুঝতে পারতেছি যে এই কোণটা হচ্ছে আমার থিটা হতে বাধ্য, ঠিক আছে? এই যে ভি এক্স এর সাথে ভি এর কোণটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে না ব্যাপারটা? আচ্ছা, এবার এখানে আমরা হচ্ছে তোমার পিথাগোরাসটা যদি অ্যাপ্লাই করতে চাই, এটা লাগাই দিও। আচ্ছা, একটু লাগাই দিও পয়েন্টটা। ওকে, আচ্ছা, এখানে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই, পিথাগোরাস অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি বলতো, ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার মানে ভি স্কয়ার। সো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব মানে ভি ওয়াই, তো লম্ব মানে হচ্ছে, খেয়াল করবা, ভি ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে ভি এক্স স্কয়ার। এই যে ভূমি স্কয়ার, ভূমি মানে হচ্ছে ভি এক্স, সো ভি এক্স এর স্কয়ার, এখান থেকে আমরা ভি বের করতে পারবো। তাহলে ভি সমান সমান কি বলতো, ভি সমান সমান হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমরা ভি এর একটা মান বের করতে পারবো, ভি বের করে ফেললাম। সো ভি বের করে ফেললাম মানে কি বলতো, ভি বের করে ফেললাম মানে হচ্ছে যে পি বিন্দুতে তার বেগটা বের করে ফেলছি টি সময় পর। সো এ থেকে সে পি তে গেছে টি সময় পর, সো পি বিন্দুতে তার বেগটা কত, বেগটা তার পি বিন্দুতে স্পর্শক বরাবর বেগটা আসলে কত, সেই বেগটা আমরা এখান থেকে বের করতে পারবো। কথা বুঝতে পারছো? আচ্ছা ওকে, এতটুকু বুঝতে পারছি। এবার অনেক সময় থিটার মানটা বের করতে বলে, এই থিটার মানটা কিন্তু আমরা ত্রিকোণমিতি ইউজ করে বের করতে পারবো, ট্যান থিটা দিয়ে। সো ইউজ করে চলো আমরা ট্যান থিটার সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে ভি ওয়াই, আর ভূমি কত, ভূমি হচ্ছে আমার ভি এক্স। সো ভি ওয়াই বাই হচ্ছে ভি এক্স, এগুলো পাবা কিভাবে, যেখান থেকে পাবা ভি ওয়াই ভি এক্স এখান থেকে পাবা। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট, ওকে? আচ্ছা, আর এখান থেকে যে একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে মাত্র বললাম, যে দেখো তো এ বিন্দুতে আমার এই যে এ বিন্দু যেটা এ বিন্দুতে আমার এক্স অক্ষ বরাবর বেগটা কত, ইউ কস আলফা। আবার দেখো পি বিন্দুতেও এক্স অক্ষ বরাবর বেগটা কত বলতো, ভি এক্স, বুঝতে পারছো? আচ্ছা, এই যে ভি এক্স এর মান আর ইউ কস আলফার মানটা পরস্পর কি বলতো, সমান, দেখছো? তাহলে আমরা বলতে পারি প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বেগটা কিন্তু সমবেগ, এবং এই প্রাসটা যে সামনের দিকে আগাচ্ছে, সে আসলে সামনের দিকে আগাচ্ছে কোন বেগটার কারণে বলতো, এই সমবেগটার কারণেই সামনের দিকে আগাচ্ছে, বুঝতে পারছো? এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমার এই বেগের মানটা কিন্তু সেম থাকবে, বুঝছো? কারণ যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো কি নাই, ত্বরণ নাই। সো মেইনলি প্রাসটা সামনের দিকে যাচ্ছে মেইনলি যে ইউ কজ আলফা এই বেগের কারণে, ঠিক আছে? আচ্ছা, আর এই ইউ সাইন আলফা কিন্তু কনস্ট্যান্ট না, এটা মানে ওয়াই অক্ষ বরাবর বেগ কিন্তু কনস্ট্যান্ট না, ওয়াই অক্ষ বরাবর বেগটা কিন্তু কি হয় একটু বলে দিচ্ছি। শুরুতে ওয়াই অক্ষ বরাবর বেগটা কমতে ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়ে যায় একটা এই জায়গা যাওয়ার পর, তারপর আবার ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে নিচের দিকে বাড়তে আবার সর্বোচ্চ হয়, দেখবো এগুলো আমরা, সমস্যা নেই। আচ্ছা বলো, আপাতত বলো এইটুকু আমরা ভালো করে বুঝতে পারছি কিনা, বেগের অ্যানালাইসিসটা বুঝতে পারছি, ক্যালকুলেশনটা বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল হচ্ছে ক্যালকুলেশন, ওটা পরে বলবো, ওগুলো পরে বলবো, এগুলো আপাতত যেটা বলতে সেটাই দেখো, ওগুলো তো আমরা প্রমাণও আসবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, সো সবাইকে এটা লিখছো এটুকু? হ্যাঁ হ্যাঁ, বলো। এই ভিটা কিসের বেগ, এটা হচ্ছে পি বিন্দুতে বেগ, সো পি বিন্দুতে তার বেগটা হচ্ছে ভি, এই ভিটা আমরা বের করছি, ঠিক আছে? পি বিন্দুতে বেগ, ঠিক আছে? আর পি বিন্দুটা কি বিন্দু, এটা হচ্ছে যে এ থেকে পি তে যেতে সময় লাগছে, টি সময় লাগছে, তো টি সময় পরে পি বিন্দু পাইছি, পি বিন্দুতে বেগটা হচ্ছে ভি, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার লেখা হচ্ছে সরণের অ্যানালাইসিস, হেডলাইন দাও, সরণের, না এর বৃত্তাকার পথ, এটা হচ্ছে অন্য বৃত্তাকার পথ না এটা। আচ্ছা ওকে, সো দেখো এটা আমি কি বললাম, এরপরে হচ্ছে দেখো, ওকে এটা হচ্ছে বৃত্তাকার পথ না। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখো হচ্ছে সরণের অ্যানালাইসিস, এটাকে বলা হয় পরাবৃত্ত, আমরা দেখবো এগুলোর ইকুয়েশন দেখবো। দেখো হচ্ছে সরণের অ্যানালাইসিস লেখো, সেবার আমরা দেখবো হচ্ছে সরণ কিভাবে অ্যানালাইসিস করে।
আচ্ছা, আবারও সেম চিত্রটা আমরা আঁকবো, সেম চিত্রটা। সেই হচ্ছে আমাদের ভূমি। ওকে, ভূমি আমরা আঁকলাম। এবার দেখবা এইখানে হচ্ছে একটা বস্তু আমরা এখান থেকে নিক্ষেপ করব। সো ধরো হচ্ছে এই বস্তুকে আমরা হচ্ছে ইউ আদিবেগে নিক্ষেপ করলাম, এখান থেকে আমরা ইউ আদিবেগে নিক্ষেপ করলাম, এটাকে আমরা নিক্ষেপণ বেগ বলি। আর এই কোণটা হচ্ছে আমাদের আলফা, এটাকে আমরা নিক্ষেপণ কোণ বলি, যার ফলে হচ্ছে এই বস্তুটা এই বরাবর গিয়ে দেন ভূমিতে আঘাত করছে। সো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, এখানে গিয়ে আঘাত করছে। আচ্ছা ওকে, সো ধরো টি সময় পর, টি সময় তোমরা কোনো কিছু দেখবা, টি সময় পর বস্তুটাই যে এ বিন্দু থেকে টি সময় পর বস্তুটা হচ্ছে ধরো এমন কোনো পয়েন্টে অবস্থান করছে, ধরো এমন কোনো পয়েন্টে অবস্থান করছে, ধরো বি বি বিন্দুতে অবস্থান করছে, দেখো যে মনোযোগ দাও। সো টি সময় পর, সো এই যে স্মল টি সময় পর বস্তু এ থেকে ধরো হচ্ছে বি পয়েন্টে আসছে, এই পয়েন্টটা আমি ধরলাম হচ্ছে বি। আচ্ছা, সো এখান থেকে দেখে বুঝতে পারতেছো যে বি পয়েন্ট এসে চলে আসছে, ঠিক আছে। এই যে এ থেকে সে বি পয়েন্ট পর্যন্ত আসছে টি সময় পর, কোনো ঝামেলা আছে দেখো তো না। এখন এ থেকে সে বি পয়েন্টে গেছে টি সময় পর। আচ্ছা, এইটুকু আমরা সবাই শিওর যে এখানে আমার আদিবেগের এক্স অক্ষ বরাবর রূপাংশটা কি ছিল বলতো, ইউ কস আলফা, ইউ এক্স বলছিলাম। আর এই আদিবেগের ওয়াই অক্ষ বরাবর রূপাংশ কি চলতো, ইউ সাইন আলফা, যাকে আমরা ইউআই বলছিলাম, বুঝছো? এটা এখানে লিখলাম না। আচ্ছা ওকে, এবার দেখবা এই বস্তুর বেসিক্যালি হচ্ছে দুই ধরনের সরণ হয়েছে। এই যে এ থেকে সে যে বিতে গেল, এখানে সরণের দুটো উপাংশ আছে, একটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক সরণ, আর একটাকে বলি হচ্ছে আমরা উলম্ব সরণ। মনোযোগ দিয়ে শুনবা, দেখো এ বিন্দু থেকে সে কোথায় গেছে বলতো, বি বিন্দু পর্যন্ত গেছে কত সময় পর বলতো, টি সময় পর। আচ্ছা ওকে, এবার দেখবো আমরা যে সে কতটুকু ডানে গেছে, খুব মন দিয়ে শুনবা, কতটুকু ডানে গেছে এখান থেকে। আচ্ছা, আমি বলতে পারি যে এতটুকু পরিমাণ ডানে গেছে, একটু খেয়াল করে দেখো, দেখো আমি বলতে পারি সে এখান থেকে এইটুকু পরিমাণ ডানে গেছে, ঠিক আছে। তো যতটুকু ডানে গেছে তাকে আমরা বলি আনুভূমিক সরণ কি বলতো, এক্স। তারপর দেখবো যে কতটুকু উপরে গেছে, এইটুকু পরিমাণ উপরে গেছে, তো যতটুকু পরিমাণ উপরে উঠছে তাকে আমরা বলি উলম্ব সরণ কি বলতো, ওয়াই বলি, ঠিক আছে। আচ্ছা, আমি এই পাশে একটা আলাদা চিত্র দেখাচ্ছি, ব্যাপারটা মনে করো, এবার সহজ লাগবে এই পার্টটা। ধরো এখান থেকে হচ্ছে একটা প্রাসকে আমরা এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছি, বস্তুটা এরকম করে গতিপথ দিয়ে এটা এখানে আঘাত করছে। আমি আবারও বলছি এটা কিন্তু কোনো বৃত্তাকার পথ না, ঠিক আছে, এটা কিন্তু কোনো বৃত্তাকার পথ না, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার দেখো, তবে দেখো মনোযোগ দাও, এখান থেকে একটা বস্তু এই বরাবর গিয়ে দেন এখানে এসে আঘাত করতেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, সো ধরো আমি তোমাকে বললাম এ বিন্দু থেকে নিক্ষেপ করছো, টি সময় পর বস্তু মনে করো এমন কোনো পয়েন্টে, টি সময় পর বস্তু মনে করো এমন কোনো পয়েন্ট, আমি ধরলাম যে এ থেকে এই বি পয়েন্টে সে আসছে টি সময় পর, বুঝতে পারছো? ধরে নিচ্ছি এমন তো হতেই পারে যে টি সময় পর বস্তু হচ্ছে বি পয়েন্টে অবস্থান করছে। আচ্ছা, এখানে আমি দেখবো কতটুকু ডানে গেছে, মন দিয়ে শুনবা। আমি ধরলাম এখান থেকে এইটুকু পরিমাণ ডান দিকে গেছে, তো যতটুকু ডান দিকে গেছে তাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক সরণ কি বলতো, এক্স। আর যতটুকু উপরে উঠছে, যতটুকু উপরে উঠছে এটাকে আমরা বলি উলম্ব সরণ কি বলতো, ওয়াই। তো এক্স আর ওয়াই পরিচয় আশা করি বুঝতে পারছি। এটাকে ধরলাম হচ্ছে, খেয়াল করবা, এক্স ওয়ান ধরলাম, জাস্ট বলার জন্য এটাকে ধরলাম হচ্ছে ওয়াই ওয়ান। ঝামেলা আছে দেখো তো না। এবার এমনও হতে পারে যে না, এমনও হতে পারে আমরা বিবেচনা করছি এখান থেকে এইটুকু, যে এ থেকে যাত্রা শুরু করছে মনে করো, সে এই পর্যন্ত গেছে ধরো টি টু সময়, সো মনে করো টি টু সময় এই পর্যন্ত গেছে টি টু সময় পর। সো এ থেকে মনে করো টি টু সময় পর বস্তুটা হচ্ছে এ বিন্দু থেকে মনে করো সি পয়েন্টে গেছে, সমস্যা আছে কোনো দেখো তো না। এখানেও তুমি কিন্তু বের করতে পারবা আনুভূমিক সরণ কত আর উলম্ব সরণ কত। তুমি দেখবে কতটুকু ডানে গেছে, এখান থেকে ডানে গেছে আমার এইটুক পরিমাণ ডানে গেছে, না এইটুক পরিমাণ ডানে গেছে, এইটুক পরিমাণ যতটুকু ডানে গেছে এটা হচ্ছে আমার x2 বা আনুভূমিক সরণ। আর যতটুকু উপরে উঠছে, এখান থেকে যতটুকু উপরে উঠছে সেটা হচ্ছে আমার, খেয়াল করবা, উলম্ব সরণ, ধরলাম কি বলতো, y2। বলো এই পার্টটা বুঝতে পারছো ভালো করে? হ্যাঁ, তাই খেয়াল করো, যদি এমন হয় যে t2 সময় পর, ধরো হচ্ছে আমি তোমাকে বললাম যে 2 সেকেন্ড পর, জাস্ট বোঝার জন্য 2 সেকেন্ড পর বস্তু এ থেকে সিতে গেছে, তো যতটুকু ডানে গেছে x2 আনুভূমিক সরণ, যতটুকু উপরে উঠছে কি বলতো, y2 উলম্ব সরণ। ঝামেলা আছে কোনো দেখো তো না। আর ধরো 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর বস্তু এ থেকে ধরো গেছে হচ্ছে বি তে গেছে 10 সেকেন্ড পর, তাহলে যতটুকু ডানে গেছে x1 আনুভূমিক সরণ, যতটুকু উপরে উঠছে কি বলতো, y1 উলম্ব সরণ। বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে? আচ্ছা, আর নর্মালি হচ্ছে আনুভূমিক সরণ x দিয়ে প্রকাশ করা হয়, এবং এটাকে আমরা যে x অক্ষ বরাবর সরণ বা sx বলতে পারি। আর উলম্ব সরণকে y দিয়ে প্রকাশ করা হয়, এটাকে আমরা y অক্ষ বরাবর সরণ বা sy বলতে পারি। এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা বলো, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, একটু কষ্ট করে বলো, এতটুকু কোনো ঝামেলা আছে দেখো তো না। আশা করি এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, সেটা খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে যে তোমার, ওকে, সো এইটুকু আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এবার দেখো, এবার আমরা আসি আমাদের মেইন চিত্রটায়। হ্যাঁ,
দেখো যে এ থেকে যাত্রা শুরু করছে সে কোথায় গেছে বলো তো বি বিন্দু পর্যন্ত গেছে টি সময় পর, স্মল টি সময় পর, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত গেছে। তো যতটুকু ডানে গেছে সেটা হচ্ছে আমার এক্স, আর যতটুকু উপরে উঠছে সেটা আমার কি বলতো ওয়াই বা উলম্ব সরণ, ঠিক আছে না? আচ্ছা, আর তোমাকে আমি বলছিলাম বলতো এখানে আমার এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে বলতো? না। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণটা বা এ এক্স এর মানটা কত বলতো? 0। আচ্ছা, এক্স এর মানটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ত্বরণ নাই বলে এক্স এর মানটা 0। আর প্লাসের এখানে আমার একমাত্র ত্বরণ হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ, সেটা কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। সো একমাত্র তম হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ বা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, সেটা কাজ করে খাড়া নিচের দিকে। মাইনাস জি কেন দিলাম বলতো? মাইনাস জি কারণ এটা কোন দিকে? নিচের দিকে। তো নিচের দিকে বললাম না, জি এর সামনে কি দিছি বলতো? মাইনাস দিছি। আর এ ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। আচ্ছা ওকে, আর এখানে যদি তুমি একটু বুঝতে চাও, এটা আমি জানি তোমরা জানো, যে ইউ এর এই বরাবর রূপাংশ আছে একটা, ইউ এর এই বরাবর রূপাংশ, দ্যাট ইজ কি বলতো? ইউ কস কি বলতো? আলফা, যাকে আমরা ইউ এক্স বলি। আর ইউ এর এই আদিবেগের ওয়াই অক্ষ বরাবর রূপাংশ আছে, দ্যাট ইজ কি বলতো? ইউ সাইন আলফা, যাকে আমরা কি বলি বলতো? ইউ ওয়াই বলি। কোনো ঝামেলা আছে দেখো তো? না, এটা থাক, এরকম সমস্যা নেই, এটা থাক। আচ্ছা ওকে, এবার আমরা হচ্ছে নিউটনের গতির সূত্র অ্যাপ্লাই করব। গতির সূত্র আমরা জানি হচ্ছে নিউটনের গতির সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার। এই সূত্র কেন আমরা অ্যাপ্লাই করলাম কেন বলতো? কারণ আমরা কিসে অ্যানালাইসিস করতেছি? সরণের। এই জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি আবার লিখি, চলো। আচ্ছা, বলতে পারবো আমি দুইবার কেন লিখলাম? একটা এক্স অক্ষ বরাবর আমরা অ্যাপ্লাই করব, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা চলো, সো একটা ফর্মুলা আমরা এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, আর একটা ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। তো চলো আমরা এটা হচ্ছে খেয়াল করবা, এটা মনে করো এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করি। তো এস এক্স মানে এক্স অক্ষ বরাবর সরণ, ইউ এক্স মানে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কি বলতো? ত্বরণ। আচ্ছা এটা, আচ্ছা টি নিচে কোনো এক্স দিবা না, কারণ টি হচ্ছে সময় স্কেলার রাশি, কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ হবে না। আচ্ছা, তারপর কি করব? এই ফর্মুলা আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করো, এস ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ, ইউ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, এ ওয়াই মানে কি বলতো? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার ত্বরণ। ঝামেলা আছে দেখো তো? না। সো আমরা কিন্তু এই যে এইভাবে করে প্রকাশ করলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখন ক্যালকুলেশনটা করব। দেখো মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে এক্স এস এক্স মানে এক্স অক্ষ বরাবর সরণ। তোমাকে আমি বলছিলাম এক্স অক্ষ বরাবর সরণকে বলা হয় আনুভূমিক সরণ, যাকে প্রকাশ করে কি দ্বারা বলতো? এক্স দ্বারা। তো এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণকে আমরা আনুভূমিক সরণ বলি, যাকে প্রকাশ করি কি দ্বারা? এক্স দ্বারা। এবার বলবা ইউ এক্স মানে ইউ মানে আদিবেগ, এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর রূপাংশ। সো আদিবেগের খেয়াল করে যে আদিবেগের এক্স অক্ষ বরাবর রূপাংশের মানটা কত বলতো? ইউ কস কি বলতো? আলফা। এটা হচ্ছে আদিবেগের এক্স অক্ষ বরাবর রূপাংশ। সো আদিবেগের এক্স অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে আমার ইউ কস আলফা, ঠিক আছে? তার সাথে আমার গুণ কি? গুণ হচ্ছে আমার টি, তার সাথে আমার গুণ হচ্ছে টি, তো তার সাথে আমরা গুণ দিয়ে দিলাম টি। আচ্ছা, আর কিছু লেখার দরকার আছে? না। কেন বলতো কিছু লেখার দরকার নেই? কারণ প্লাসের ক্ষেত্রে এ এক্স এর মানটা কত? 0। তো এক্স এর মান 0 হয়ে গেলে এই পার্টটা বাদ হয়ে যাবে, এ এক্স এর মানটা হচ্ছে 0। তাই তাহলে দেখো একটা মনোযোগ দিয়ে শুনবা, এই হচ্ছে আমাদের একটা আনুভূমিক সরণের ইকুয়েশন। সো এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু কি বলতো? ইন্টু হচ্ছে আমাদের টি, ঠিক আছে? এটা মনে রাখবা, বুঝছো? এখান থেকে আরেকটা কাজ করা যায়, টি সমান সমান লেখা যাবে, টি সমান সমান লেখা যাবে হচ্ছে এক্স ডিভাইড বাই কি বলতো? ইউ কজ আলফা। এটা পরে আমাদের কাজে লাগতে পারে, এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে তুমি ফর্মুলা আকারে মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এই নিউটনের গতির সূত্রটা এটা আমরা ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। তো চলো আমরা ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করি, চলো। আচ্ছা, সেটা খেয়াল করো, সেটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর যদি একটু অ্যাপ্লাই করতে চাই, তাহলে এস ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর সরণ, তাহলে বলতে পারবা ওয়াই অক্ষ বরাবর সরণকে আমরা কি বলি? উলম্ব সরণ বলি। আর উলম্ব সরণকে প্রকাশ করি কি দ্বারা বলতো? ওয়াই দ্বারা, ঠিক আছে না? আচ্ছা, এবার তোমরা একটু বলবা, আমি বলবো না, ঠিক আছে? ইউ ওয়াই এর জায়গায় কি লিখবো বলতো? হ্যাঁ, ইউ সাইন আলফা। ইউ মানে হচ্ছে আদিবেগ, আর ওয়াই মানে কি? ওয়াই অক্ষ বরাবর রূপাংশ। তো খেয়াল করো, আদিবেগের ওয়াই অক্ষ বরাবর রূপাংশ কত আমার? ইউ সাইন আলফা। আদিবেগের ওয়াই অক্ষ বরাবর রূপাংশ, সো আদিবেগের ওয়াই অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে আমার ইউ সাইন আলফা, তার সাথে গুণ কি? গুণ হচ্ছে আমার টি। আচ্ছা, এটা জিনিস সাবধানে থাকবা, দেখো তো ইউ সাইন আলফা কোন দিকে? উপর দিকে না? তাহলে উপর দিকের সামনে আমরা মনে মনে কি বসাবো? প্লাস। সো বাই ডিফল্ট কিন্তু এখানে আমরা মনে মনে কি বসাইছি? প্লাস বসাইছি, বুঝতে পারছো? এটা যে সবসময় প্লাস হবে এমন কোনো কিন্তু কথা নেই, আমাদের পার্টিকুলার এই কেসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাস আমরা দেখবো এটা মাইনাসও হইতে পারে কিন্তু ব্যাপারটা, বুঝছো? দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা ওকে, জাস্ট মনে রাখবা যে আমার ইউ সাইন আলফার দিকটা ভালো করে বিবেচনা করা লাগবে, দিকটা। সেটা আমার উপর দিক বললাম না, এর সামনে প্লাস দিছি, বুঝছো? দিকটা বিবেচনা করা লাগবে। আর এ ওয়াই, দেখো তো এ ওয়াই
ওয়াই এর সামনে কি দিবা বলো তো মাইনাস জি দিবা, এ ওয়াই এর সামনে মাইনাস জি দিবা। সো এ ওয়াই এর সামনে যদি আমি মাইনাস জি বসাই দিই, এ ওয়াই এর সামনে মাইনাস জি বসাই দিই, তাহলে কি হবে জানো, মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটা ফর্মুলা এবং এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, একটু বস করে ফেলো। সেটা এখান থেকে আমরা ওয়াই এর একটা এক্সপ্রেশন বের করতে পারবো। তাহলে আমাদের যদি টি সময় পর উলম্ব সরণটা বের করতে পারবো, টি সময় পর, বুঝতে পারছো? টি সময় পর হচ্ছে উলম্ব সরণটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো। হ্যাঁ, সো ওয়াই সমান সমান ইউ টি টি দেওয়া আছে মনে করো, হ্যাঁ, বললো যে 3 সেকেন্ড পর উলম্ব সরণ বের করো, 3 সেকেন্ড পর। তো টি এর জায়গায় বসাবা কত, 3 বসাবা, 3 বসে তুমি কিন্তু ওয়াই এর মানটা বের করতে পারবা, বুঝতে পারছো? হ্যাঁ, আবার ধরো 3 সেকেন্ড পর ধরো বললো আনুভূমিক সরণ কত, টি এর জায়গায় 3 বসাবা, বসায় তুমি হচ্ছে এক্স এর মানটা বের করতে পারবা। বলো কোনো ঝামেলা আছে কিনা বলতো এইটুকুর মধ্যে? কোনো না। আশা করি এইটুকু আমরা ভালো করে বুঝতে পারলাম, কোনো ঝামেলা এইটুকুর মধ্যে নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করবা, এবার এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করবো, একটু দেখো এখান থেকে ক্যালকুলেশনটা মন দিয়ে শুনবা। সেটা হচ্ছে যে সবাইকে লেখা হয়েছে না? আচ্ছা, এবার দেখো ক্যালকুলেশনটা দেখো, y ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, y ইজ ইকুয়াল টু খেয়াল করবা, ইউ সাইন আলফা থাকলো সমস্যা নেই, ইউ সাইন আলফা। আচ্ছা, টি বলতো টি এর জায়গায় কি লিখতে পারবো, টি এর জায়গায় লিখতে পারবো হচ্ছে এক্স ডিভাইড বাই ইউ কজ আলফা। তো টি এর জায়গায় লিখতে পারবো হচ্ছে এক্স ডিভাইড বাই, দেখো এক্স ডিভাইড বাই হচ্ছে ইউ কজ আলফা, টি এর জায়গায় লিখলাম এক্স ডিভাইড বাই ইউ কজ আলফা, ঠিক আছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ উপরে জি আর সাথে আমার টি স্কোয়ার। ওকে, একবারে স্কোয়ার করে ফেলি, চলো একবারে স্কোয়ার করে ফেলি একবারে। দেখো টি স্কোয়ার, তো তার মানে যেটাকে স্কোয়ার করতে হবে, তো টি স্কোয়ার মানে কি হবে, তো এক্স স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো একবারে স্কোয়ার করে লিখি, দেখ চলো একবারে স্কোয়ার করলে লিখলাম আর থাকবে হচ্ছে এই জায়গার মধ্যে টি স্কোয়ার, তো তাহলে একবার স্কোয়ার করে থাকবে হচ্ছে তোমার খেয়াল করো এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমার খেয়াল করো ইউ স্কোয়ার দাঁড়াও, ইউ স্কোয়ার তারপর কি বলতো কস আলফার হোল স্কোয়ার, কজ আলফার কি বলতো হোল স্কোয়ার বা কজ স্কোয়ার আলফা। সমস্যা হচ্ছে দেখো তো না, একবার টি স্কোয়ার লিখছে এই পাশটাতে। ওকে, আচ্ছা, সো এবার দেখো কাটাকাটি যাবে, অনেক কিছু কাটাকাটি যাবে, দেখো একটু খেয়াল করবা, এই যেখান থেকে ইউ আর ইউ কি বলতো কাটাকাটি গেছে, ঠিক আছে। আচ্ছা, ইউ কাটাকাটি গেছে, আর মনে হয় কিছু কাটাকাটি যাবে না। আচ্ছা, এবারটা আমাকে বলবা কষ্ট করে যে এখানে আমার সাইন আলফা আছে উপরে আর নিচে কজ আলফা, সাইন আলফা বাই কজ আলফা মানে কি ট্যান আলফা, তো সাইন আলফা বাই কজ আলফা মানে ট্যান আলফা, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমার থাকবে এক্স ট্যান আলফা, উপর থেকে লিখলাম। হ্যাঁ, তো খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে, বামে আমার ওয়াই, সো বামে হচ্ছে আমার ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু খেয়াল করো এখানে আমার এক্স ট্যান আলফা হবে, সেখানে আমার হবে তোমার খেয়াল করো এক্স ট্যান আলফা, লিখলাম এক্স ট্যান আলফা মাইনাস, খেয়াল করো মাইনাস উপরে জি এক্স স্কোয়ার, উপরে দেখো লবে হচ্ছে আমার খেয়াল করো, লবে হচ্ছে আমার জি এক্স স্কোয়ার ডিভাইড বাই খেয়াল করবা, ডিভাইড বাই কি 2 ইউ স্কোয়ার কজ আলফার হোল স্কোয়ার, দেখো 2 ইউ স্কোয়ার কস আলফার হোল স্কোয়ার, 2 ইউ স্কোয়ার কস আলফার হোল স্কোয়ার, দেখো 2 ইউ স্কোয়ার কস আলফার খেয়াল করবা, আলফার হচ্ছে হোল স্কোয়ার। কোনো ঝামেলা আছে দেখো তো না। সো এইটা হচ্ছে আমার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে কিন্তু দেখো এক্স আর ওয়াই আছে, খেয়াল করছো এক্স আর ওয়াই, তো এটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক সূচক ইকুয়েশন, অর্থাৎ এটা এমন একটা ইকুয়েশন যার মধ্যে এক্স আর ওয়াই আছে, বা আমরা বলতে পারি হচ্ছে প্রাসের আনুভূমিক সরণ এবং উলম্ব সরণের মধ্যে সম্পর্কযুক্ত ইকুয়েশন। লিখে নাও, এটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক, লেখো এটা হচ্ছে তোমার এক্স কমা ওয়াই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, ওয়াই এর মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ, এক্স কমা ওয়াই এর মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ। আচ্ছা, এক্স মানে কি আনুভূমিক সরণ আর ওয়াই মানে কি বলতো উলম্ব সরণ। বলো কোনো ঝামেলা আছে দেখো তো না। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার একটু লক্ষ্য মানে বলি তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে এর বিজ্ঞান দেখা দেখো। সো এ বিন্দু থেকে একজন যাত্রা শুরু করছে, টি সময় পর ধরো হচ্ছে বি বিন্দুতে পৌঁছাইছে, তাই না? আচ্ছা, সে কতটুকু ডানে গেছে বলতো এক্স পরিমাণ আনুভূমিক সরণ, কতটুকু উপরে উঠছে বলতো ওয়াই পরিমাণ উলম্ব সরণ। এখন তার প্রকৃত সরণ বের করব। প্রকৃত সরণ মানে কি? প্রকৃত সরণ মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত স্ট্রেট লাইন, সেটাকেই তো আমরা প্রকৃত সরণ বলি। সরণ মানে প্রকৃত সরণ মানে কি? আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত একটা সরলরেখা টানতে হবে। আদি বিন্দু হচ্ছে আমার এ, দেখো এ, শেষ বিন্দু হচ্ছে আমার টি সময় পর শেষ বিন্দু বি, টি সময় পর তাহলে কি করবা, আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর স্ট্রেট লাইন টানবা। এই স্ট্রেট লাইনটাই বেসিক্যালি কি বলতো সরণ, এই বেগুনি যে স্ট্রেট লাইনটা, বুঝতে পারছো? সো বেগুনি স্ট্রেট লাইনটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রকৃত সরণ। সো বেগুনি স্ট্রেট লাইনটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রকৃত সরণ, আর প্রকৃত সরণকে প্রকাশ করি হচ্ছে আমরা এস
দ্বারা। এস মানে হচ্ছে আমার প্রকৃত সরণ। এই এস এর মান তুমি বের করতে পারবা পিথাগোরাস অ্যাপ্লাই করে। কি হবে বলতো, এস স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস কি বলতো ওয়াই স্কোয়ার। তাহলে এস সমান সমান কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বের করবে এই বক্স দিয়ে আর ওয়াই বের করবো হচ্ছে এই বক্সটা দিয়ে। বলো কোনো ঝামেলা আছে দেখো তো না। আশা করি এইটুকু আমরা ভালো করে বুঝতে পারছি। এবার একটু খেয়াল করবে, এস মানে কিন্তু প্রকৃত সরণ, লিখে নিও কিন্তু হ্যাঁ। এস মানে হচ্ছে প্রকৃত সরণ, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক যেটা। আর এস এর তো ডিরেকশন অবশ্যই আছে, সেটা হচ্ছে আদি থেকে শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে আমার এস এর ডাইরেকশন, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার এস এর ডাইরেকশন, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে আমার এস এর ডাইরেকশন। এভাবে চিন্তা করতে পারো যে এস এর এক্স অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে আমার এক্স বা অনুভূমিক সরণ, আর এস এর ওয়াই অক্ষ রূপাংশ হচ্ছে আমার ওয়াই বা উলম্ব সরণ। এভাবেও চিন্তা করতে পারো, বুঝছো? সরণকে দুটো উপাংশে ভাঙছি। আচ্ছা এনিওয়ে এতটুকু তো ভালো করে বুঝছো না? আচ্ছা এবার একটা কথা বলি, সেটা হচ্ছে ধরে নিলাম যে নির্দিষ্ট একটা কোণে নিক্ষেপ করা হয়েছে, নির্দিষ্ট কোণে, তাহলে আলফাটা কনস্ট্যান্ট ধরলাম হচ্ছে আমরা, তাহলে আলফা কনস্ট্যান্ট হলেই দেখো টেন আলফা পার্টটা কনস্ট্যান্ট, টেন আলফা পার্টটা কনস্ট্যান্ট, এর জায়গায় ধরলাম হচ্ছে আমরা স্মল এ ধরলাম, একটা কনস্ট্যান্ট ধরলাম স্মল এ। আচ্ছা টেন আলফা পার্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আর ধরলাম নির্দিষ্ট একটা বেগে নিক্ষেপ করা হয়েছে, নির্দিষ্ট একটা আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, নির্দিষ্ট আদি বেগে। তো নিক্ষেপণ বেগটাকে আমরা নির্দিষ্ট ধরে নিলাম, ধরলাম একটা নির্দিষ্ট আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, নির্দিষ্ট আদি বেগে। সো নিক্ষেপণ বেগটাকে আমরা নির্দিষ্ট ধরে নিলাম, বুঝছো? জাস্ট হচ্ছে এখানেও নির্দিষ্ট একটা আদি বেগে নিক্ষেপ করা হয়েছে নির্দিষ্ট কোণে। তাহলে এই পার্টটাও কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, একটু দাও লিখে দিচ্ছি। এই পার্টটা জি তো এমনি ধ্রুবক, জি বুঝছো? এই পুরো অংশটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে, বুঝতে পারছো না? এই পুরো অংশটা আমি ধরলাম হচ্ছে এই পুরো অংশটার পরিবর্তে ধরলাম হচ্ছে আমরা খেয়াল করবো স্মল বি ধরলাম, ঠিক আছে? তাহলে বলো তো পরের ইকুয়েশন কি দাঁড়াবে? পরে ওয়াই সমান সমান কি থাকবে বলতো? ওয়াই সমান সমান কি থাকবে বলতো? হ্যাঁ বলতে যেটা বলতেছিলে বলো, সমস্যা নেই। এ এক্স, আচ্ছা ওকে, এ ধ্রুবক, আমি টেন আলফা পার্টটাকে ধ্রুবক হিসেবে স্মল এ ধরলাম, এ এক্স, তারপর কি লিখবো বলতো মাইনাস বি। এই পুরো অংশটাকে আমরা বি ধরছি ধ্রুবক, আর একটা নতুন ধ্রুবক দ্বারা রিপ্রেজেন্ট করছি, পুরো হলুদ অংশটাকে আমরা নতুন ধ্রুবক বি দ্বারা রিপ্রেজেন্ট করছি, সাথে আমার কি বি এক্স স্কোয়ার লিখছো। আচ্ছা সো এইটা একটা ইকুয়েশন আমরা মাত্র তৈরি করলাম। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, লিখে নাও। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে, খেয়াল করবা এটা পড়বো আমরা হায়ার ম্যাথে, জাস্ট ফিজিক্স এইটুকু দায়িত্ব। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে? সো পরাবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করতেছে, দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। সো একটা প্রশ্ন কিন্তু প্রায় আসে পরীক্ষায় যে দেখাও যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত বা প্রাসের গতিপথ একটি প্যারাবোলা, পরাবৃত্তের ইংলিশ হচ্ছে প্যারাবোলা। সো এইটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ। সেই যেহেতু আমরা এই বলতে পারি হচ্ছে যে তোমার পরাবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করতেছে, তাহলে আমরা বলতে পারি এই গতিপথটা শেপ হচ্ছে পরাবৃত্ত, যে এই গতিপথটা। সো এই যে গতিপথটা দেখছো, যে এই গতিপথটা, এই গতিপথটা শেপটাকে নাম হচ্ছে এটা কিন্তু বৃত্ত না, পরাবৃত্ত, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা, এই প্রমাণটা একটু মনে রাখবা, ঠিক আছে? সো এটা যেহেতু পরাবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করতেছে, তাহলে আমরা বলতে পারি প্রাসের গতিপথ একটি প্যারাবোলা। লিখে নাও একটু, লিখে নাও, প্রাসের গতিপথ একটি প্যারাবোলা, প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত, প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত, প্যারাবোলা, প্যারাবোলা বা পরাবৃত্ত নাও। সো একটু লিখে নাও। এই হচ্ছে আমাদের, খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা প্রমাণ, মনে রাখবা প্রমাণটা কিন্তু মনে রাখতে হবে। সবাইকে লেখা সেটুকু দেখো তো। আচ্ছা ওকে, সো এবার আমরা পরের ইয়েতে যাই, পরের টপিকসে। আচ্ছা সো এবার আমরা দেখবো হচ্ছে যে তোমাদের একটু মন দিয়ে দেখবা, হেলেন্দা হচ্ছে আনুভূমিক পাল্লা ক্যাপিটাল আর নিয়ে কথা বলবো, এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা নিয়ে কথা বলবো, এইচ ম্যাক্স কমা হচ্ছে ক্যাপিটাল টি বা হচ্ছে ওই যে বিচরণকাল নিয়ে কথাবার্তা বলবো। লেখো। সো একটু খেয়াল করে দেখবা, মনে করো এইটা হচ্ছে ভূমি, খেয়াল করে দেখবো, খেয়াল করো কথা বলো। দেখো মনে করো এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব, এখান থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব ইউ আদিবেগ নিয়ে। হ্যাঁ, এখান থেকে একটা বস্তুকে আমরা মনে করো ইউ একটা আদিবেগ নিয়ে নিক্ষেপ করলাম, ইউ আদিবেগ বা এটাকে আমরা বলি নিক্ষেপণ বেগ। আর এই কোণটা হচ্ছে আমরা খেয়াল করবো, এই কোণটা হচ্ছে আলফা, আলফা মানে নিক্ষেপণ কোণ। আর যার ফলে কি হবে, এই বস্তু এরকম একটা গতিপথ রচনা করে ভূমিতে গিয়ে আঘাত করবে, ঠিক আছে? সো ভূমির এই পয়েন্টে গিয়ে আঘাত করলো, একটু খেয়াল করে দেখবা, ভূমির এই পয়েন্টে গিয়ে আঘাত করলো, ঠিক আছে, ভালো কথা।
সেটা হচ্ছে আমার এ বিন্দু, এ বিন্দু থেকে নিক্ষেপ করলাম, বস্তু বি পয়েন্টে গিয়ে এসে পড়লো। আচ্ছা ওকে, কথা বলো প্লিজ, কথা বলো না। দেখো এবার কথা হচ্ছে যে এ থেকে যাত্রা শুরু করলো, এ থেকে আমি ধরলাম একদম টপ পয়েন্টে যখন সে পৌঁছাবে, একদম সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দু, সো ধরলাম এ থেকে একদম সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু হচ্ছে আমার এইটা। সো যখন বস্তু এ থেকে একদম সর্বোচ্চ বিন্দুতে যাবে, এইটুকু সময়কে ধরলাম হচ্ছে স্মল টি ওয়ান, ধরলাম স্মল টি ওয়ান, ধরলাম স্মল টি ওয়ান সময় পর বস্তু এ থেকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে, সর্বোচ্চ বিন্দুর নাম দিলাম হচ্ছে পি বিন্দু, পি। সো ধরলাম পি বিন্দুতে সে হচ্ছে পৌঁছায় গেল, পি পয়েন্ট, মনোযোগ দিও। সো পি পয়েন্টটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে আমাকে একটু বলবা, এই যে সর্বোচ্চ বিন্দু, যেটা সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দু এখান থেকে কি বস্তু আর উপরে উঠছে বলো তো? না, এই হাইয়েস্ট সেই পর্যন্ত উঠছে, কিন্তু এখান থেকে বস্তু কিন্তু আর উপরে উঠে না, উপরে কি উঠছে বলো তো? না, উঠে না কিন্তু উপরে। তাহলে এর উলম্ব বরাবর বেগটা কত বলো তো? 0, বুঝছো? সেখানে উলম্ব বরাবর বেগটা কত বলো তো? 0, উলম্ব বরাবর বেগটা 0, উলম্ব বরাবর, উলম্ব বরাবর বেগ 0 মানে কি বলতো? ভি ওয়াই এর মানটা কত বলতো? ভি ওয়াই এর মানটা হচ্ছে 0, কিন্তু ভি এক্স কি 0 হবে বলো তো? না, কারণ আমি তোমাকে বলছিলাম এক্স অক্ষ বরাবর বেগটা কি বলতো? সমবেগ। তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা অলওয়েজ থাকে, সমবেগ মানে কি? সবসময় থাকবে। সমবেগ মানে কি বলতো? সমবেগ মানে বেগ সমান, কখনো তো বেগ 0 হওয়ার চান্সই নেই, চেঞ্জই হওয়ার চান্স নেই। তাহলে এখানে কিন্তু এক্স অক্ষ হওয়ার বেগটা থাকবে, এবং যার কারণে সে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে মানে মুভ করতেছে বা সামনে চলমান আছে। আচ্ছা ওকে, বাট এইটুকু আমরা শিওর যে এই পি বিন্দু থেকে বস্তু আর উপরে উঠে নাই, তো যেহেতু আর উপরে উঠে নাই, তাই উলম্ব বেগটা কত বলতো? 0, বা বেগের উলম্ব উপাংশ কত বলতো? 0, ঠিক আছে। বেগের উলম্ব উপাংশ, এইটুকু আমরা সবাই তো বুঝতে পারছি না? আচ্ছা, আর এটা তো আমরা জানি যে এটা আমার এ বিন্দুটা আমার আদি বিন্দু, এখান থেকে নিক্ষেপ করছো, আদি বিন্দুর এক্স অক্ষ বরাবর আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, সেটা হচ্ছে আমার, খেয়াল করবা, ইউ কস কি বলতো? ইউ কস হচ্ছে আলফা, আদি বেগের এক্স অক্ষ উপাংশ, আর আদি বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আমার ইউ সাইন আলফা। সেটা হচ্ছে আমার আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, খেয়াল করে দেখবা, এটা হচ্ছে আমার আদিবেগের ওয়াই অক্ষ উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা, আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সো আমরা এই আদিবেগটাকে হচ্ছে দুটো উপাংশে বিশ্লেষণ করলাম। এই আদিবেগটা হচ্ছে আমার ইউ, এই ইউ আদিবেগটাকে আমরা দুটো উপাংশে বিশ্লেষণ করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ উপাংশ, ওয়াই অক্ষ বরাবর। আর এ থেকে ধরো পি পর্যন্ত গেছে টি1 সময়, এ থেকে পি পর্যন্ত, এ থেকে পি পর্যন্ত গেছে টি1 সময়, আর পি বিন্দুতে বস্তু আর উপরে উঠে নাই বলে উলম্ব বেগটা 0, বাট অবশ্যই এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু আছে, এবং সেটা কার সমান? ইউ কস আলফার সমান। কেন? কারণ হচ্ছে এক্স অক্ষ বেগটা কিন্তু আমার ধ্রুবক, বুঝছো? সেখানে আমার এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ কিন্তু আছে, সেটা কার সমান বলতো? ইউ কস আলফার সমান। আচ্ছা এনিওয়ে, সো এবার দেখো, এবার আমরা একটু বের করতে চাই, আমরা নিউটনের ল পড়ছি, ভি ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, ইউ প্লাস কি বলতো? এটি ফর্মুলা। সো এটা আমরা ওয়াই অক্ষ বরাবর চলে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ভি ওয়াই, তারপরে খেয়াল করো ইউ ওয়াই, তারপরে কি বলতো? এ ওয়াই টি, ঠিক আছে না? আচ্ছা ওকে, সো চলো আমরা একটু মানগুলো একটু বসাই, ইয়েগুলো একটু বসাই। দেখো আচ্ছা, আমরা কিন্তু চিন্তা করতেছি এ বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত? পি বিন্দু পর্যন্ত, লিখে নিই চলো। আমরা চিন্তা করতেছি এ থেকে হচ্ছে পি বিন্দু পর্যন্ত চিন্তা করতেছি, এ থেকে পি বিন্দু পর্যন্ত আমরা চিন্তা করছি। আচ্ছা ভি ওয়াই বলতো, ভি ওয়াই এর মানটা কত? 0, পি বিন্দুতে উলম্ব বেগটা 0, সো উলম্ব বেগটা 0, ইউ ওয়াই, সো ইউ ওয়াই এর ভ্যালু কত? ইউ ওয়াই হচ্ছে আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটা কত বলতো? ইউ সাইন আলফা, আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে আমার ইউ সাইন আলফা, লিখে দিচ্ছি। আচ্ছা তোমার মনে আছে এ ওয়াই এর জায়গায় কি লিখবো বলতো? মাইনাস জি লিখবো, মুখস্থ হয়ে গেছে। এ ওয়াই এর জায়গায় মাইনাস জি লিখবো, তার সাথে গুণ কি বলতো? গুণ হচ্ছে টি। আচ্ছা টি এর জায়গায় লিখবো কি? টি1 লিখবো। এই যে এ থেকে পিতে পৌঁছানোর সময় কত? টি1, তো এখান থেকে আমরা টি1 বের করতে পারবো। সো টি1 সমান সমান দাঁড়াবে কি? টি1 সমান সমান দাঁড়াবে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে আমাদের, খেয়াল করবা, জি। সমস্যা আছে এটা কত? না। সো এটা হচ্ছে আমার টি1, এটাকে আমরা উত্থান কাল বলতে পারি। উত্থান কাল মানে এ থেকে পি বিন্দুতে উঠতে কতটুকু সময় লাগতেছে, উত্থান কাল। আচ্ছা মনে রাখবা, এ থেকে পিতে উঠতে যতটুকু টাইম লাগে, পি থেকে বিতে নামতেও কিন্তু সেম পরিমাণ টাইম লাগবে। তাহলে আমি যদি এখন চিন্তা করি এ থেকে বিতে নামতে সময়, তো এ থেকে যে এ থেকে বিতে নামতে সময়, সো একটু খেয়াল করবা, এ থেকে পিতে উঠতে টি1 পরিমাণ টাইম লাগছে, আবার পি থেকে বিতে নামতে হচ্ছে আরও টি1 পরিমাণ টাইম লাগবে। তাহলে বলতো টোটাল টাইমটা কত বলতো? টি1 প্লাস টি1, 2t1 আর কি। সো দেখো মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে এ থেকে পিতে যেতে, এ থেকে পিতে যেতে হচ্ছে আমাদের টি1 পরিমাণ টাইম লাগছে, টি1 এ থেকে পিতে যেতে। তারপর লিখবো হচ্ছে পি থেকে, দেখো পি থেকে বিতে নামতে
বিতে নামতেও হচ্ছে আমার T1 পরিমাণ টাইম লাগবে, একই পরিমাণ সময় লাগবে, বুঝছো? এই যে এ থেকে পিতে যেতে T1 পরিমাণ টাইম লাগবে, পি থেকে বিতে নামতেও T1 পরিমাণ টাইম লাগবে। এখন আমার দরকার হচ্ছে এ থেকে বিতে যেতে সময় আমার দরকার। তাহলে অতএব দেখো, অতএব এ থেকে বিতে যেতে সময়, এই সময়টা আমি বলতে পারি কি বলতো, T1 প্লাস কি বলতো, প্লাস হচ্ছে আমার T1। তো দেখো T1 প্লাস T1 আমরা করে ফেলি, T1 প্লাস T1 মানে ইউ সাইন আলফা ভাগ জি প্লাস খেয়াল করো প্লাস হচ্ছে ইউ সাইন আলফা ভাগ জি। তাহলে যোগ করলে কত পাবো বলতো, 2u সাইন আলফা ভাগ জি। যোগ করলে আচ্ছা আচ্ছা ওকে, সো দেখো, সো যোগ করলে আমরা পাবো হচ্ছে 2u সাইন আলফা ভাগ জি। যোগ করলে আমরা পাবো হচ্ছে 2u সাইন আলফা ভাগ খেয়াল করো ভাগ হচ্ছে আমার জি, ঠিক আছে? সো এই দেখো, এই যে এ থেকে মানে ভূমি থেকে নিক্ষেপ করছো, বস্তু আবার ঘুরে ফিরে কোথায় পড়ছে, ভূমিতে পড়ছে। সো ভূমি থেকে ভূমিতে পড়তে যে পরিমাণ টাইম লাগছে, এই পুরো টাইমটাকে আমরা কি বলি বলতো, বিচরণকাল বলি। সো এই টাইমটাকে আমরা বলবো ক্যাপিটাল টি, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে বিচরণকাল, ইংলিশে বলি হচ্ছে টাইম অফ ফ্লাইট। বক্স করে ফেলো। সেই হচ্ছে আমার ক্যাপিটাল টির ফর্মুলা, এই হচ্ছে আমার ক্যাপিটাল টির সূত্র, বিচরণকাল বলা হয়। ক্যাপিটাল টিকে আমরা বলি হচ্ছে বিচরণকাল বলি, লিখে নিও বিচরণকাল, বা এটা একটা নাম আছে বাংলায় উড্ডয়নকালও বলে, এটাকে উড্ডয়নকালও বলে, যার হচ্ছে তোমার ইংলিশ টাইম অফ ফ্লাইট। মানে এ থেকে আবার এই যে বিতে পৌঁছানোর সময়, মানে ভূমি থেকে নিক্ষেপ করছো ভূমিতেই পৌঁছাবে, এতে কি পরিমাণ টাইম লাগতেছে, কোনো ঝামেলা আছে দেখো তো না। এখন কথা হচ্ছে যে ভূমি থেকে দেখো, যে মাটি থেকে কতটুকু উপরে, মাটি থেকে খেয়াল করবা, ভূমির সাপেক্ষে ভূমির সাপেক্ষে কতটুকু উপরে উঠছে, কতটুকু উপরে ভূমির সাপেক্ষে, সেটাকে আমরা বলি এইচ ম্যাক্স। সো খেয়াল করবা, ভূমির সাপেক্ষে কতটুকু উপরে উঠছে এটাকে আমরা বলি হচ্ছে এইচ ম্যাক্স। কথা বলো প্লিজ। আচ্ছা, এইটা যে ভূমির সাপেক্ষে কতটুকু উপরে উঠছে, এটা হচ্ছে আমার এইচ ম্যাক্স। লেখো, এইটুকু দূরত্বকে আমরা বলবো হচ্ছে এইচ ম্যাক্স বলবো, ভূমির সাপেক্ষে কতটুকু উপরে উঠছে, ভূমির সাপেক্ষে কতটুকু উপরে উঠছে, এটা হচ্ছে আমার এইচ ম্যাক্স। লিখছো? আচ্ছা, সো আমরা চলো আবার আমরা এ থেকে পি বিন্দু নিয়ে কথা বলি। সো আবার আমরা এ থেকে খেয়াল করো, এ থেকে পি বিন্দু নিয়ে আমরা কথা বলি, চলো। সো আবারও আমরা এ থেকে পি বিন্দু নিয়ে কথা বলি, লেখো এ থেকে পি বিন্দু নিয়ে কথা বলি। সূত্র হচ্ছে, এবার আমরা অ্যাপ্লাই করব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেখো ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেখছো? আচ্ছা ওকে, সো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, কেন ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করছি বলতে পারো কেউ? কারণ ভি ওয়াই এর মানটা কত বলো তো, 0, জানি একটা মান আমরা জানি। সো দেখো যে তাহলে ভি ওয়াই স্কোয়ার হবে, তারপরে ইউ ওয়াই স্কোয়ার হবে, তারপর এ ওয়াই আর এস ওয়াই হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, একটু খেয়াল করবা, এ থেকে পি পর্যন্ত আর কি, বুঝছো? আমরা এ থেকে পি পর্যন্ত আমরা কাউন্ট করতেছি, এ থেকে পি পর্যন্ত আমরা কাউন্ট করছি, ঠিক আছে না? আচ্ছা, সো যাই হোক, তাহলে ভি ওয়াই মানে হচ্ছে শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর। সো এই যে পি বিন্দুতে আমার ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই, পি বিন্দুতে 0, ভি ওয়াই স্কোয়ার মানে 0 স্কোয়ার মানে 0 ইকুয়াল টু ইউ ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, বা আদি বেগের ওয়াই অক্ষ বরাবর রূপাংশ ইউ সাইন আলফা। তো ইউ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ইউ সাইন আলফার হোল স্কোয়ার, ইউ সাইন আলফার কি বলতো, ইউ সাইন আলফার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, খেয়াল করো 2 ইন্টু এ ওয়াই। আচ্ছা, এ ওয়াই মানে কি বলতো, মাইনাস জি, এ ওয়াই মানে কি বলতো, মাইনাস জি। সে এ ওয়াই মানে মাইনাস জি। আচ্ছা, কেউ কি একবারে বলতে পারবা এস ওয়াই মানে কি লিখবো? ওয়াই অক্ষ বরাবর সরণ কি লিখবো? না না না, এখানে আমার এস ওয়াই মানে কি বলো, এত বোকা হলে হবে? এইচ ম্যাক্স, এখানে এত বোকা হলে তো হবে না। আচ্ছা, সো এ থেকে পিতে গেছে, তো ডানে গেছে এতটুকু, ডানে এতটুকু হচ্ছে আমার আনুভূমিক সরণ, আর এতটুকু হচ্ছে উপরে উঠছে, এটা হচ্ছে আমার উলম্ব সরণ। সেটা কার সমান বলতো? এইচ ম্যাক্সের সমান। তো এস ওয়াই এর বাংলা হচ্ছে আমার উলম্ব সরণ, সেটা হচ্ছে আমার এইচ ম্যাক্সের সমান, ঠিক আছে? সো খেয়াল করো, সেটা হচ্ছে আমার এইচ ম্যাক্সের সমান, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছি। এস ওয়াই মানে হচ্ছে উলম্ব সরণ। আমি আবারও বলছি, খেয়াল করো, আমরা এ বিন্দু থেকে পি বিন্দু নিয়ে কথা বলছি, তো যতটুকু ডানে গেলাম এটা হচ্ছে আমার এক্স আনুভূমিক সরণ, আর যতটুকু উপরে উঠলাম সেটা হচ্ছে আমার ওয়াই বা উলম্ব সরণ। যেই উলম্ব সরণটা বাই চান্স কার সমান হয়ে গেছে? এইচ ম্যাক্সের সমান হয়ে গেছে, এই জন্য আমরা হচ্ছে এইচ ম্যাক্স বসাইছি, বুঝছো? আচ্ছা, এই যে উলম্ব সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ বা উলম্ব সরণের জায়গায় আমরা এইচ ম্যাক্স বসাইছি। শিওর বুঝতে পারছি কেন বলতো একটু? আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে বের করবো এইচ ম্যাক্সের সূত্র, পেয়ে যাবো এখান থেকে। সেখান থেকে একবার লিখি, বুঝতে পারবো আশা করি। সো এইচ ম্যাক্স
এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে, তো খেয়াল করবা, ইকুয়াল টু হবে তোমার মাইনাসে পেশে গেলে ইউ সাইন আলফার হোল স্কোয়ার ডিভাইড বাই কি বলতো 2g, ডিভাইড বাই হচ্ছে আমার 2g। লেখো এটা হচ্ছে আমার এইচ ম্যাক্সের সূত্র, লিখে নাও সুন্দর করে। এই প্রমাণগুলো কিন্তু করাচ্ছি বেসিকের জন্য, প্রমাণগুলোর মধ্যে বেসিক আছে অনেক, বুঝছো, এই জন্য দেখাচ্ছি আর কিছুই না। এই যে তোমার আমি বললাম যে উলম্ব সমান এখানে এইচ ম্যাক্স, এটা একটা বেসিক। আচ্ছা কোনো ঝামেলা আছে তো না? আশা করি এইটুকু আমরা ভালো করে বুঝছি। আচ্ছা এবার একটু খেয়াল করবা, মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে যে এ বিন্দু হচ্ছে আমার ভূমিতে, বুঝছো, এ বিন্দু হচ্ছে আমার ভূমিতে, এ থেকে প্রাসটা এই বরাবর গিয়ে বিতে গিয়ে পড়ছে, তাহলে বিও আমার কি বলতো ভূমি, তাহলে এটা আমার নিক্ষেপ তল, এটা আমার পতন তল। তখন এখান থেকে এইটুকু যে দূরত্ব, যদি নিক্ষেপ তল এবং পতন তল সেম লেভেলে থাকে, যদি নিক্ষেপ তল আর পতন তল হচ্ছে সেম লেভেলে থাকে, মানে এটাও যে লেভেলে আছে নিক্ষেপ তল, এই পতন তলও সেম লেভেলে আছে, তখন আমি তোমাকে বলবো এখান থেকে এইটুকু যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব সেটাকে আমরা কি বলবো বলতো আর বলি। বলো লাইনটা বুঝতে পারছো? আনুভূমিক দূরত্ব সেটাকে আমরা কি বলবো আর বলবো। ঝামেলা আছে দেখো তো না? তাহলে এখন আমরা এ থেকে বি নিয়ে কথা বলছি, এ থেকে বি নিয়ে। দেখো এখন আমরা এ বিন্দু থেকে হচ্ছে বি বিন্দু নিয়ে কথা বলছি, এ বিন্দু থেকে আমরা বি বিন্দু নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? আচ্ছা সো এ বিন্দুটা হচ্ছে আমার নিক্ষেপ বিন্দু, এ বিন্দু হচ্ছে আমার খেয়াল করবা নিক্ষেপ পয়েন্ট, এ বিন্দু হচ্ছে আমার নিক্ষেপ পয়েন্ট, সে ভূমিতে আছে ভূমিতে, আর বি বিন্দু হচ্ছে পতন বিন্দু, বি বিন্দু হচ্ছে আমার পতন বিন্দু, সেটাও কিন্তু ভূমিতে আছে, সেটাও ভূমিতে। তখন আমার এখান থেকে এতটুকু যে আনুভূমিক দূরত্বটুকু, সেই আনুভূমিক দূরত্বকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা ওকে যাই হোক, এবার খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আচ্ছা আমাকে তুমি একটু বলবা কষ্ট করে, এবার আমরা এই ফর্মুলা কোন অক্ষে অ্যাপ্লাই করব, এক্স অক্ষে অ্যাপ্লাই করব না ওয়াই অক্ষে অ্যাপ্লাই করব? এক্স্যাক্টলি, কারণ কি এই আর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ কাইন্ড অফ। আচ্ছা ওকে, সো এবার আমরা এই ফর্মুলা এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, এস এক্স তারপরে ইউ এক্স তারপরে এ এক্স। আচ্ছা বাই দ্য ওয়ে দ্রুত করে আগে লিখি, এ এক্স এর মানটা কত বলো তো? 0। তো এক্স এর মান 0 হলে এই পার্টটা আগেই বাদ, মানে এক্স এর মানটা কত বলো তো? 0, এই পার্টটা আগেই বাদ, এ এক্স এর মানটা 0 তাই। আচ্ছা এক্স এর মান 0 তো এই পার্টটা আগেই বাদ, তারপরে বলবা, তোমারটা বলবো আমি বলবো না কিন্তু, বলতো এস এক্স এর জায়গায় এখন কি লিখবো? হ্যাঁ আনুভূমিক সরণ হচ্ছে আমার কি বলতো আর। কারণ দেখো এই যে এ থেকে কেউ যদি বি পর্যন্ত যায় তাহলে কতটুকু ডানে গেছে? আর পরিমাণ ডানে গেছে। আচ্ছা বলতো এর উলম্ব সরণ কত বলতো? 0 কিন্তু, বুঝছো? এ থেকে কেউ যদি বিতে পড়েই যায় তার কি কোনো উচ্চতা আছে বলতো? না। বা উলম্ব উচ্চতা উঠছে কোনো না, সেখানে ডানে গেছে আমার এক্স অক্ষ বরাবর ডানে গেছে আমার আর পরিমাণ, এটা হচ্ছে আমার আনুভূমিক সরণ, সো ওই যে এস এক্স মানে হচ্ছে আনুভূমিক সরণ, এবং দেখো সেটা হচ্ছে, দেখো এই যে এ থেকে আমি বি নিয়ে কথা বলছি, কতটুকু ডানে গেছে আর পরিমাণ, এটা হচ্ছে আমার আনুভূমিক সরণ, হচ্ছে আমার খেয়াল করবে আর। সমস্যা আছে দেখো তো না? আচ্ছা ইউ এক্স এক্স অক্ষ বরাবর আদিবেগ, আচ্ছা সেটা কত বলতো? এক্স আদিবেগের এক্স অক্ষ উপাংশ কত আমার? ইউ কস আলফা, আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আমার ইউ কস আলফা। এবার কেউ কেউ একটু বলতে পারবা টি এর জায়গায় কি লিখতে পারি? হ্যাঁ ক্যাপিটাল টি কেন বলো তো? কারণ আমি কোন দুই বিন্দু নিয়ে কথা বলতেছি? এ থেকে বি বিন্দু নিয়ে কথা বলতেছি, তার মানে এ থেকে বিতে পড়তে যে পরিমাণ টাইম লাগবে সেই টাইমটা আসলে যেটি, এবং এ থেকে বিতে পড়তে যে সময় লাগে তাকে আমরা কি বলি? বিচলনকাল বলি। বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে? সো এ থেকে বিতে পড়তে যে সময় লাগে তাকে আমরা বলি কি বলতো? বিচলনকাল বলি। সো দেখো এখানে টি এর জায়গায় আসলে লিখবো কি বলতো? ক্যাপিটাল টি লিখবো। ঝামেলা আছে দেখো তো না? তাহলে এখান থেকে একটু খেয়াল করবা, এখান থেকে আচ্ছা এইটুকু বুঝছো না? আচ্ছা একবার আমি এখানে টি এর জায়গায় মানটা বসাই দিই, টি এর জায়গায় ক্যাপিটাল টিতে বুঝছো? ক্যাপিটাল টি লিখছো না? এটা লিখছো তো, ক্যাপিটাল টি লিখছো। আচ্ছা এবার ক্যাপিটাল টির জায়গায় মানটা ইয়েটা বসাই দাও, এক্সপ্রেশনটা বসাই দাও। সো ক্যাপিটাল টির জায়গায় যদি এক্সপ্রেশনটা বসাই দিই সেটা হবে 2u সাইন আলফা ভাগ কি? ভাগ হচ্ছে আমার জি, 2u সাইন আলফা ভাগ হচ্ছে আমার জি। আশা করি বুঝতে পারছো? আচ্ছা এবার খেয়াল করো, এখানে আমার কি দাঁড়াবে? ক্যাপিটাল আর সমান সমান দাঁড়াবে হচ্ছে উপরে আমার থাকবে কি বলো? উপরে থাকবে হচ্ছে আমার 2 ইউ আর ইউ গুণ করলে ইউ স্কোয়ার, 2u স্কোয়ার খেয়াল করবা। আচ্ছা ইউ স্কোয়ারটাকে লিখি, ইউ স্কোয়ার আগে লিখলাম, 2 পরে লিখলাম 2, তারপর কি বলতো? না 10 না তো, সাইন আলফা ইন্টু কজ আলফা। দেখো সাইন আলফা ইন্টু কজ আলফা, ভাগ তো নেই, সাইন আলফা ইন্টু হচ্ছে কজ আলফা থাকলো, সাইন আলফা ইন্টু কজ আলফা, নিচে ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে আমাদের জি, ঠিক আছে না?
আচ্ছা নিচে ডিভাইড বাই জি। এখন কেউ কি একটু পড়াশোনা করে বলতে পারবা কষ্ট করে যে এইটুকু জায়গায় কি লেখা যায়? এটা ম্যাথমেটিক্সের জ্ঞান লাগবে একটু। হ্যাঁ বলো বলো বলো। সাইন টু আলফা, ত্রিকোণমিতির সূত্র। তো সাইন টু সাইন আলফা কজ আলফার ফর্মুলা হচ্ছে সাইন টু আলফা। পাশটাকে লিখে দিচ্ছি, পাশটাকে আমি লিখে দিচ্ছি যে টু সাইন আলফা ইন্টু কজ আলফা। এটা আসলে তোমার ত্রিকোণমিতির ফর্মুলা, সেটা হচ্ছে সাইন টু আলফার। লেখো ইজ ইকুয়াল টু সাইন টু আলফা, ইজ ইকুয়াল টু সাইন টু আলফা। দেখতে পাচ্ছ? সেটা হচ্ছে আমার ত্রিকোণমিতির ফর্মুলা। টু সাইন আলফা ইন্টু কজ আলফার ত্রিকোণমিতির সূত্র হচ্ছে সাইন টু আলফা। টু সাইন আলফা কজ আলফার, এটাকে পরিবর্তে সাইন টু আলফা লেখা যায়। তাহলে লাল অংশের পরিবর্তে সাইন টু আলফা লিখতে পারবা। তাহলে আমি এখান থেকে যদি উপরে উঠি, দেখো সো ক্যাপিটাল আর সমান সমান লেখা যাবে হচ্ছে ইউ স্কোয়ার। দেখো আলাদা ইউ স্কোয়ার আছে, সমস্যা নেই, আলাদা ইউ স্কোয়ার আছে, তো আলাদা ইউ স্কোয়ার আছে আমি লিখলাম, ঝামেলা নাই। এবারে খেয়াল করবা টু সাইন আলফা ইন্টু কজ আলফা, এটা মানে সাইন টু আলফা, এটা মানে হচ্ছে সাইন টু আলফা। দেখো সাইন টু আলফা ডিভাইড বাই খেয়াল করো, ডিভাইড বাই হচ্ছে আমার স্মল জি, ডিভাইড বাই হচ্ছে আমার স্মল জি। সো এই হচ্ছে আমার খেয়াল করো, এই হচ্ছে আমার ক্যাপিটাল আর আনুভূমিক পাল্লা, বুঝছো? সো এখান থেকে এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে, এগুলো কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে। বলবে যে বিচরণকাল বের করো, তোমার ইভেন মান দেওয়া থাকবে, তারপর আলফার মান দেওয়া থাকবে, জি তো 9.8, বুঝছো? তারপর তোমাকে বলবে হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা বের করো, তোমার ইউএন মান দেওয়া থাকবে, ইউ মানে কত বেগে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপণ বেগ, কত বেগে নিক্ষেপ করছো ভূমি থেকে, নিক্ষেপণ বেগ দেওয়া থাকবে, আর আলফা দেওয়া থাকবে কত কোণ এখানে আর। আচ্ছা এই তিনটা ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এই তিনটা ফর্মুলা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। নেক্সট এইটুকু দেখো তো। আচ্ছা ওকে, তাহলে আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। সবাই লেখো এইটুকু। আচ্ছা এবার লেখো হচ্ছে আনুভূমিক পাল্লার ম্যাক্সিমাম ভ্যালু আসলে কখন পাবো। সো লেখো ক্যাপিটাল আর সমান সমান, খেয়াল করো সূত্র আমি পেলাম কি বলতো, ইউ স্কোয়ার, দেখো ইউ স্কোয়ার সাইন টু আলফা, ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই, খেয়াল করো ডিভাইড বাই হচ্ছে আমার খেয়াল করো জি। এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর বা আনুভূমিক পাল্লার সূত্র। ক্যাপিটাল আর এর বাংলা আমি লিখে দিয়েছিলাম আনুভূমিক পাল্লা, তাই না? এখন কথা হচ্ছে এখানে আনুভূমিক পাল্লা ডিপেন্ড করে হচ্ছে, দেখো ক্যাপিটাল আর এটা ডিপেন্ড করে হচ্ছে সাইন টু আলফার উপর ডিপেন্ড করে, যদি আমার ইউ আর জি কনস্ট্যান্ট হয়। জি তো কনস্ট্যান্ট, আর ইউ হচ্ছে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে পারি যে আর এর সাথে সাইন আলফার সম্পর্ক হচ্ছে আমার সমানুপাতিক, তাই না? এখন আমার দরকার আর এর ম্যাক্সিমাম ভ্যালু, আমি চাচ্ছি যে আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে। সো আমি চাচ্ছি হচ্ছে আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম আর ম্যাক্স বা সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। আর ম্যাক্সের মানে হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। আমরা হচ্ছে আনুভূমিক পাল্লার ম্যাক্সিমাম ভ্যালু চাচ্ছি, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। আচ্ছা সো যদি আমরা আর এর ভ্যালু ম্যাক্সিমাম চাই, মানে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা আমি যদি চাই, তাহলে অবশ্যই সাইন টু আলফা এই পরে আমার ভ্যালুটা কী হবে, ম্যাক্সিমাম হতে হবে। সো খেয়াল করবা তাহলে অবশ্যই এই টার্মটা ম্যাক্সিমাম হতে হবে। তাহলে অবশ্যই যদি আমরা আর এর ভ্যালু ম্যাক্সিমাম চাই, খেয়াল করো মনোযোগ দাও, যদি আমরা এই যে আর এর ভ্যালু ম্যাক্সিমাম চাই তাহলে অবশ্যই আমার এই যে এই বক্সটার ভ্যালু কী হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তাহলে অবশ্যই হচ্ছে এই বক্সটার ভ্যালু ম্যাক্সিমাম হতে হবে, বক্সটা হচ্ছে সাইন টু আলফা, তো অবশ্যই সাইন টু আলফার ভ্যালু হচ্ছে আমার ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম। আর আমরা জানি সাইন বলো বা কজ বলো তাদের ম্যাক্সিমাম ভ্যালু কত, +1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু +1, কজের ম্যাক্সিমাম ভ্যালু +1। তো সাইন টু আলফা হওয়া লাগবে হচ্ছে, খেয়াল করো +1 হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটু খেয়াল করবা টু আলফা সমান সমান সাইন ইনভার্স হচ্ছে, খেয়াল করো সাইন ইনভার্স 1 মানে 90 ডিগ্রি। তাহলে টু আলফা সমান সমান 90 ডিগ্রি, তাহলে আলফা সমান সমান কত বলো তো, 45 ডিগ্রি। তাহলে ব্যাপারটা হচ্ছে আলফা মানে হচ্ছে নিক্ষেপণ কোণ। তাহলে যদি আমার নিক্ষেপণ কোণটা 45 ডিগ্রি হয় তবে তুমি ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা পাবা বা সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পাবা। আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান পাওয়ার শর্ত হচ্ছে আলফার ভ্যালু হওয়া লাগবে কত বলো তো, 45 ডিগ্রি। আলফা মানে হচ্ছে তোমার এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু কোণে তুমি নিক্ষেপ করছো, এক্স অক্ষের সাপেক্ষে একটা প্রাসকে কতটুকু কোণে কতটুকু অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো, এক্স অক্ষের সাপেক্ষে অ্যাঙ্গেলটা কি বলতো 45 ডিগ্রি হওয়া লাগবে যদি তুমি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পেতে চাও, ঠিক আছে? এই একটা তোমার প্রমাণ পরীক্ষায় আসে, খ নাম্বারে আসে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পাওয়ার শর্ত বা আনুভূমিক পাল্লার ম্যাক্সিমাম মানে মান পাওয়ার শর্ত, ম্যাক্সিমাম রেঞ্জ। সালফার ভ্যালু লাগবে কত, 45 ডিগ্রি। সবাইকে লেখা একটু দেখো তো। আচ্ছা আর একটা ম্যাথ করে ফেলে আমরা, ছোটো করে একটা ম্যাথ। আজকে তো বেশি ম্যাথ করে তো পারলাম না, কোনো ম্যাথ তেমন একটা, নেক্সট ক্লাসে খালি টানা ম্যাথ করবো। সো লিখবো হচ্ছে কত কোণে, দেখো কত কোণে নিক্ষেপ করলে
কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে, কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে, কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে, লেখো কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে তার হচ্ছে আনুভূমিক পাল্লা, তার আনুভূমিক পাল্লা, তার আনুভূমিক পাল্লা, তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হবে, তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হবে। আনুভূমিক পাল্লা খেয়াল করবা, সর্বোচ্চ উচ্চতার সমান হবে। না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। লেখেন একটা ম্যাথ প্রবলেম, দ্রুত করে সলভ করা ট্রাই করি। চলো সলিউশনে চলে যাই। কত কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হবে। লেখো সুন্দর করে, সবাইকে লেখো সেট করে দেখো তো। আচ্ছা, সো প্রশ্ন মতে আমাকে বলছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা পরস্পর কি বলতো সমান। প্রশ্ন হচ্ছে এইটা। সো প্রশ্ন মতে হচ্ছে খেয়াল করো, আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা মানে এইচ ম্যাক্স পরস্পর হচ্ছে আমার কি বলতো সমান। প্রশ্ন মতে, এটাকে তুমি প্রশ্ন মতে বলতে পারো, প্রশ্ন মতে। সো প্রশ্ন মতে হচ্ছে আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা পরস্পর সমান। তা আনুভূমিক পাল্লার সূত্র আমি তোমাকে একটু দেখাইছি কি ছিল, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই খেয়াল করো ডিভাইড বাই হচ্ছে আমার জি, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্সের সূত্র কি ছিল বলো তো, ইউ সাইন আলফার হোল স্কোয়ার। একবার লিখেছিলাম আমরা ইউ স্কোয়ার সাইন আলফার কি বলতো, আলফার হচ্ছে হোল স্কোয়ার, ইউ স্কোয়ার সাইন আলফার হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে খেয়াল করবা 2g, ডিভাইড বাই হচ্ছে আমার 2g। সেখান থেকে কাটাকাটি যাবে, কাটাকাটি করি, জি আর জি হচ্ছে কাটাকাটি গেল, তাই না? আর ইউ স্কোয়ার কাটাকাটি, জি ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কাটাকাটি। আর একটু আগে আমি তোমাকে বললাম যে সাইন 2 আলফার ফর্মুলা কি বলতো, সাইন 2 আলফার ফর্মুলা বলো কি ছিল, 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। সো 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, সাইন 2 আলফার ফর্মুলা। আচ্ছা ওকে, লিখলাম ইজ ইকুয়াল টু খেয়াল করো সাইন আলফার হোল স্কোয়ারকে লেখা যায় হচ্ছে সাইন আলফা গুণন সাইন আলফা। সমস্যা আছে কোনো না, সাইন আলফা গুণন সাইন আলফা ডিভাইড বাই নিচে, নিচে আমার কত, নিচে আমার 2 আছে, কিন্তু 2টা ভুলে যাও না, নিচে আমার কিন্তু 2 আছে, 2টাকে ভুলে যাও না, 2 আছে। সো এখান থেকে একটু খেয়াল করবা কি কি কাটাকাটি যায়, দেখো কি কি, এই দেখো সাইন আলফা আর সাইন আলফা কি বলতো কাটা গেছে, তাই না? আচ্ছা, তো একবারে করে ফেলি এখানে তাড়াতাড়ি করে, দেখো সো একবারে তাড়াতাড়ি করে যদি করতে চাই তাহলে কি হবে, দেখো তো 2 দুগুণী 4। সো আমি হচ্ছে 2 দুগুণী 4 আর সাইন বাই কজ আলফা মানে কি tan আলফা, তো tan আলফা সমান সমান 4, তো আলফা সমান সমান tan ইনভার্স 4, তাহলে খেয়াল করবা আলফা সমান সমান খেয়াল করো tan ইনভার্স 4। না, এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝার কথা মনে হয়, একটু বুদ্ধি কাটলে বুঝতে পারবা। 2 দুগুণী 4, কজ আলফাকে নিচে পাঠিয়ে দিছি, সো সাইন আলফা বাই কজ আলফা, তো সাইন আলফা বাই কজ আলফা মানে tan আলফা সমান সমান 4, 2 দুগুণী 4, তাহলে আলফা সমান সমান tan ইনভার্স 4। দেখছো এইটুকু? আচ্ছা দেখো এর পরের ম্যাথটা লিখবা, এর পরের ম্যাথটা হচ্ছে যে দেখো নিক্ষেপণ বিন্দু হতে 25 মিটার দূরে, সরি 20 মিটার দূরে, নিক্ষেপণ বিন্দু হতে 20 মিটার দূরে, নিক্ষেপণ বিন্দু হতে লেখো 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 20 মিটার দূরে, নিক্ষেপণ বিন্দু হতে 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেওয়াল অবস্থিত, 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেওয়াল অবস্থিত, 25 মিটার উঁচু দেওয়াল অবস্থিত, 25 মিটার উঁচু দেওয়াল অবস্থিত। তারপর লিখবা প্রাসটি কি দেওয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, প্রাসটি কি দেওয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, প্রাসটি কি দেওয়ালকে অতিক্রম করতে পারবে কিনা। সো চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেখো, আমাদের হচ্ছে এটা ভূমি আর এই একটা দেওয়াল আমার দেওয়া আছে দেওয়াল। সো দেওয়ালের হাইট হচ্ছে 25 মিটার, সো দেওয়ালের উচ্চতা হচ্ছে খেয়াল করবা, দেওয়ালের উচ্চতা হচ্ছে আমার 25 মিটার, একটু খেয়াল করো, দেওয়ালের উচ্চতা আমার দেওয়া আছে হচ্ছে 25 মিটার, বুঝছো? আচ্ছা, এবার এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, এই বস্তুকে নিক্ষেপ করছো বা কোশ্চেনে বলা আছে হচ্ছে ইউ সমান সমান 30 মিটার পার সেকেন্ড, এটা আমার উদ্দীপকে বলা আছে, বুঝছো? 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হচ্ছে
এবং যেখানে আমার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা ম্যাথ কিন্তু, হ্যাঁ, এই কোণটা হচ্ছে আমার, খেয়াল করবা, এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হচ্ছে। আর এই যে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব বলা আছে হচ্ছে 20 মিটার। সো বলা হচ্ছে, খেয়াল করবা, 20 মিটার, ঠিক আছে। আচ্ছা ওকে, যাই হোক, সো আমাকে বলছে যে ওই যে এইটা দেয়ালকে আঘাত করতে পারবে কিনা, না সরি, দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা। নাও এই হচ্ছে আমাদের প্রশ্ন, দেওয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, দেখছি এটুকু। আচ্ছা ওকে, তো চলো দেখি আমরা, খেয়াল করো অতিক্রম করতে পারবে কিনা। কোণের মান 60 কোথায় পেলাম? এগুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই যে চিত্র দেওয়া আছে, গিভেন, এই পুরো জিনিসটাই গিভেন, বুঝছো। এখানে আমি যা আঁকছি সব হচ্ছে গিভেন, মানে আমি কিছু এখনো উত্তরই করা শুরু করিনি, আমি এখন লেখাই শুরু করিনি, বুঝছো। এগুলো উদ্দীপকে দেওয়া আছে, প্রশ্নপত্র হাতে পাইছো, ওখানে দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ, আমি লেখাই শুরু করিনি। আচ্ছা এখন মনে করো আমার এই এক্সামের খাতা দিছে, এবার লেখা শুরু করবো, বুঝছো। আচ্ছা ওকে, সো খেয়াল করো, সেটা হচ্ছে একটু লেখা হয়েছে এটুকু। আচ্ছা এখন কথা হচ্ছে, একটু খেয়াল করো, মনোযোগ দাও, কয়েকটা কেস আমি দেখাই। যদি এইভাবে করে যায় প্রাসটা, মনোযোগ দাও, যদি প্রাসটা এইভাবে করে যায়, তাহলে এইটুকু তুমি বুঝো যে ডানে গেছে কত পরিমাণ, বলো কত পরিমাণ গেছে, 20 মিটার এক্স্যাক্টলি। আর উপরে উঠছে এতটুকু, উঠছে উপরে, এই দেখো উপরে উঠছে এতটুকু, উঠছে উপরে, তাই না। এবং যেটা কার থেকে কম বলো তো, 25-এর থেকে কিন্তু কম, এটা কি বোঝা যায়। কিন্তু ডানে গেছে এইটুকু, শিওর কত মিটার বলো তো, 20 মিটার, শিওর না, শিওর কিন্তু সবাই। আচ্ছা যদি এমন হয়, যদি এমন যে ধরো এভাবে করে এই যে এখানে চলে গেছে, এখান থেকে মনে করি এই বরাবর চলে গেছে, এই বরাবর আসছে, ধরো এই বরাবর চিন্তা করলে তো হয়েছে, আর তো পরে কি হয়েছে তা তো আর ভাবার দরকার নেই। আচ্ছা যদি কেউ এইটুকু যায়, মানে এই এ থেকে কেউ যদি যে বি পয়েন্ট পর্যন্ত যায়, কেউ যদি এই পর্যন্ত যায়, তাহলে খেয়াল করো, তাহলে কি এটাকে কি বোঝা যায় দেখো। সো যদি কেউ এইটুক, এখান থেকে এইটুক পর্যন্ত যায়, তাহলে ডানে গেছে কতটুকু, আবার বলো 20 মিটার। আর উপরে উঠছে কতটুকু, উপরে উঠছে এখান থেকে এইটুকু, মানে কি 25-এর থেকে বেশি, তাই না, বুঝতে পারছো। এটা কি আমার ওয়াই না। তো দিন শেষে আমার আসলে কি বের করা লাগবে, ওয়াই বের করা লাগবে, ঠিক আছে। কিন্তু আমার একটু বলো তো, প্রাসটা যদি এইভাবে, এই যে এইভাবেও যায়, তাহলে এক্স কত 20, ওয়াইটা হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ওয়াই। আর প্রাসটা যদি এইভাবে একদম ক্রিটিক্যাল পয়েন্টে আঘাত করলো, ক্রিটিক্যাল পয়েন্ট, একদম ক্রিটিক্যাল পয়েন্টে আঘাত করলো, তো ডানে গেছে কতটুকু 20, এক্স 20, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে। আর যদি এমন হয় যে একদম আকাশ দিয়ে উড়ে যায়, এই যে এইটুকু আকাশ দিয়ে উড়ে যায়, তখনও কিন্তু ডানে গেছে কত বলতো 20, আর উপর উঠছে কিন্তু অনেক বেশি, মাত্র উপরে উঠছে 25 থেকে বেশি। দিন শেষে বের করতে হবে কার মান বলতো, ওয়াই এর মান, যেখানে এক্স এর মান ধরবো কত 20, লেখো তাহলে এক্স এর মান ধরবো হচ্ছে 20, এক্স এর মান ধরবো হচ্ছে 20, বের করতে হবে ওয়াই এর মান, করে ফেলো। সো ওয়াই এর সাথে এক্স এর একটা সম্পর্ক আমি দেখা দিয়েছিলাম না, কি জানি ছিল বলো সূত্রটা, ওয়াই সমান সমান এক্স tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার, নিচে কিন্তু এই 2d তে অনেকে ভুলে যাও, আমি ভুলে যাই, নিচে 2d তে, তো হবে তোমার 2u স্কোয়ার cos আলফার কি বলো তো হোল স্কোয়ার। কষ্ট করে মানগুলো বসো, পারবা, মান তো বসাতে পারবা নাকি, ওয়াই বের করবা। এক্স এর মান কত ধরবা, এক্স এর মান ধরবো হচ্ছে 20, তো 20 tan আলফা, আলফার মান কত 60 ডিগ্রি, আচ্ছা মাইনাস জি এক্স স্কোয়ার, জি হচ্ছে 9.8, আর এক্স এর মানটা আমি ধরতে বলছি কত 20 স্কোয়ার, 2 ইউ মানে হচ্ছে কত বেগে নিক্ষেপ করছো 30, কত বেগে নিক্ষেপ করছো, এগুলো কিন্তু প্রশ্ন দেওয়া আছে, 30 স্কোয়ার cos আলফা, আলফা কত, আলফা হচ্ছে 60 ডিগ্রি, যে আলফা এই কোণটা আমার আলফা, এই কোণটা হচ্ছে আমার আলফা, আমি ম্যাথ করতেছি, ম্যাথ লেখো, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এর কি হলো স্কোয়ার। তো বলো এখান থেকে ওয়াই কত আসে, ওয়াই কত আসে বের করো নাই কেউ, এত টাইম লাগছে, 2u স্কয়ার cos আলফা হোল স্কয়ার, 2u স্কয়ার cos আলফা হোল স্কয়ার লিখছো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বলো 25. আচ্ছা তাহলে বলো তো মান দেখে আমাকে বলো, এটা কি দেয়ালকে অতিক্রম করবে, উপর দিয়ে চলে যাবে, উপর দিয়ে, তাই না, কারণ এই দেয়াল তো 25 মিটারের, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হবে, যদি এটা আঁকতে চাই ব্যাপারটা অনেকটা এখান থেকে যে এই পর্যন্ত হবে, যে এই পর্যন্ত উঠছে, বুঝতে পারছো, এরকম হবে। সো কেন এরকম হলো আমি তোমাকে বলি, সে এরকম যদি হয় তাহলে ডানে গেছে আমার এক্স পরিমাণ, এই যে 20 মিটার গেছে, আর উপরে উঠছে এখান থেকে আমার উপরে উঠছে যে এই পরিমাণ ওয়াই পরিমাণ,
এবং যে ওয়াই এর মানটা কত আমার বলতো 25.92 মিটার। বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে? কোনো ঝামেলা আছে? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর আটটা ম্যাথ লেখো। লিখবা হচ্ছে দুটো করে, লাস্ট ম্যাথ, এটা জীবনের শেষ ম্যাথ, মানে আজকের দিনের শেষ ম্যাথ, না আজকের দিনের শেষ ম্যাথ আর কি, সরি জীবনের শেষ না, আজকের দিনের শেষ ম্যাথ। লেখো আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আস্তে আস্তে আস্তে, আদিবেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আর নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ দেওয়া আছে খেয়াল করবে হচ্ছে 60 ডিগ্রি। আদিবেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আমাকে বের করতে বলছে 1.2 সেকেন্ড পর বেগ কত। লেখো 1.2 সেকেন্ড পর বেগ কত। এই চিত্র আঁকা লাগবে না, বুঝবা। এই ইউ মানে আলফা মানে তো বুঝবা। ইউ মানে ভূমি থেকে কত কোণে তুমি, ভূমি থেকে কিন্তু, হ্যাঁ ভূমি থেকে কত বেগে তুমি নিক্ষেপ করছো, কত বেগে, এই বেগটা হচ্ছে আমার কত, আমার 30। আর এক্স অক্ষের সাপেক্ষে কত কোণে নিক্ষেপ করছে, আমরা প্রমাণ কত করছি, প্রমাণ তো মুখস্থ হয়ে গেছে চিত্রগুলা। আচ্ছা 1.2 সেকেন্ড পর বেগ কত, দ্রুত লেখো দ্রুত। তো আমরা বেগের কিন্তু ইকুয়েশন শিখছি, ভিএক্স কত, ভিএক্স সমান সমান কি ছিল, ইউ কস আলফা ছিল, বক্স করছিলাম কিন্তু, মান বের করে ফেলো তো। সো ভিএক্স ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, ইউ কস আলফা, ইউ কত 30 কস আলফা কত, আলফা হচ্ছে 60 ডিগ্রি। সেখান থেকে আমরা কিন্তু ভিএক্স বা শেষ বেগের এক্স অক্ষ বরাবর রূপাংশ পাবো, কত আসে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ফর্মুলা, Vx equal to u cos alpha, x অক্ষ বরাবর বেগটা সমবেগ। বুঝতে গেছে না? দেখছো প্রমাণগুলো শিখলে কত সুবিধা। আচ্ছা সো দেখছো এটা বের করলাম, এবার ভিওয়াই বের করবো, দ্রুত হয়ে গেছে। সো ভিওয়াই সমান সমান জানি কি ছিল, ভুলে গেছি, কি ছিল, ইউ সাইন আলফা মাইনাস কি বলতো জিটি, মান বসে দাও। ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে 30 সাইন আলফা, আলফা হচ্ছে 15 ডিগ্রি না, সরি 60 ডিগ্রি মাইনাস জি হচ্ছে 9.8, আর টি কত, টি হচ্ছে আমার সবাই 1.2, বা কত আসে 14.22 এত মিটার পার সেকেন্ড। সো ভিওয়াই বের করে ফেলছি। তো দিন শেষে বের করতে হবে বেগের মান, তোমাকে তো বেগের উপাংশ বের করতে বলে নাই, তোমাকে বের করতে হচ্ছে বেগের মান। তাহলে কি করবে লাস্টে বলতো, ভি সমান সমান কি বলতো, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, হয়ে গেছে অঙ্ক শেষ। তো ভি সমান সমান খেয়াল করো রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন জানি এই এত সহজ ম্যাথটা গ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীল গ, এই একটা ফালতু একটা ম্যাথ, মানে একদম ইজি ম্যাথ, এই ফালতু ম্যাথটা হচ্ছে গ এর জন্য ইম্পর্টেন্ট, সত্যি ফালতু মানে এই কোনো ম্যাথ থেকে এটা ডাইরেক্ট মান বসায় বের করতেছো। তো ভি সমান সমান খেয়াল করো রুট ওভার ভি এক্স স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে কত 14.92 স্কোয়ার, যা আসবে তত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার 1.2 সেকেন্ড পর বেগের মানটা, ঠিক আছে না? ওকে, সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবারে, হ্যাঁ সকাল 7:30টায়। তো যে স্পিডে আগালাম ইনশাল্লাহ 2টা ক্লাসে শেষ করে ফেলতে পারবো। এই ভালো করে বুঝছো? কঠিন লাগছে তোমাদের আসলে? ওকে, অফ করে দিলাম।